the Today's Light, your ultimate destination for success. Hello everyone, welcome to Today's Light. আজকে লাস্ট মিনিট রিভিশন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে ফিজিক্যাল কেমিস্ট্রির একটা চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, এটা নিয়ে আমরা আজকে রিভিশন করব। এখানে আমরা কোনো কোশ্চেন্স বা নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করব না, এখানে আমরা কেবলমাত্র থিওরি পার্টটা কুইকলি রিভিশন করব। ওকে, তো চলো আজকে লেকচারটা শুরু করা যাক। প্রথমে আমাদের কাছে রয়েছে হোয়াট ইজ ম্যাটার। ম্যাটার আমরা সেটাকেই বলবো যার কাছে মাস রয়েছে আর যার কাছে কিছু ভলিউম রয়েছে, মানে যার কাছে মাস থাকবে আর সেই কিছুটা জায়গা দখল করবে, এরকম জিনিসকে আমরা কি বলবো, ম্যাটার বলবো। ওকে, ম্যাটারের দুটো ক্লাসিফিকেশন রয়েছে আমাদের কাছে, একটা ফিজিক্যাল আর একটা হচ্ছে কেমিক্যাল। ফিজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আমরা মূলত তিনটে স্টেট নিয়ে কথা বলি, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। এছাড়াও আরও দুটো স্টেট রয়েছে, প্লাজমা অ্যান্ড বোস, আইনস্টাইন কন্ডেনসেট, সেগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো না। সলিড স্টেটটা হচ্ছে এখানে আমাদের ইন্টারমলিকুলার ডিস্টেন্স অনেক কম থাকে, মানে যে পার্টিকেলগুলো থাকবে বা যে অ্যাটমগুলো থাকবে তারা কিন্তু খুব কাছাকাছি থাকে। আর এর রিজনটা হচ্ছে এখানে ইন্টারমলিকুলার ফোর্সটা অনেক বেশি থাকে, দুটো মলিকিউলের মাঝে বা দুটো অ্যাটমের মাঝে যে ফোর্স সেটা অনেক বেশি থাকে। ওকে, থার্মাল এনার্জি এখানে কম থাকে। ওকে, তো এখানে ইন্টারমলিকুলার ডিস্টেন্সটাও কমে যায়, ফলে এটা সলিড স্টেটে থাকে। আমরা লিকুইডের কথা যদি বলি তাহলে এখানে ইন্টারমলিকুলার ডিস্টেন্স একটু বেড়ে যায়। ওকে, এখানে ইন্টারমলিকুলার ফোর্স অ্যান্ড থার্মাল এনার্জি দুটো ইন্টারমিডিয়েট অবস্থায় থাকে, তাই এটা লিকুইড অবস্থায় থাকে। এরপর আমরা গ্যাসের যদি কথা বলি তাহলে এখানে ইন্টারমলিকুলার ডিস্টেন্স অনেক বেড়ে যায় আর এখানে ইন্টারমলিকুলার ফোর্স কিন্তু নেগলিজেবল থাকে। গ্যাস পার্টিকেলগুলো এখানে ফ্রিলি মুভমেন্ট করতে পারে। ওকে, তাই এখানে থার্মাল এনার্জি কিন্তু অনেক বেশি থাকে। থার্মাল এনার্জি রেফার্স টু দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকলস। তো এখানে কাইনেটিক এনার্জি বা থার্মাল এনার্জি অনেক বেশি থাকবে আর এখানে ইন্টারমলিকুলার ফোর্স কিন্তু অনেক কম বা নেগলিজেবল থাকবে আর ইন্টারমলিকুলার ডিস্টেন্সও অনেক বেশি থাকবে। ওকে, এখানে কাইনেটিক এনার্জিটা আমাদের থার্মাল এনার্জির জন্যই পাওয়া যায়। এবার আমরা যদি কেমিক্যাল ক্লাসিফিকেশনের কথা বলি তাহলে আমাদের কাছে রয়েছে পিওর সাবস্টান্স অ্যান্ড দেন মিক্সচার। পিওর সাবস্টান্সের মধ্যে যে অ্যাটমস রয়েছে তাদের একটা ফিক্স রেশিও রয়েছে, তারা ফিক্স রেশিওতে কম্বাইন হয় আর এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ড তৈরি করে। আর যদি আমরা মিক্সচারের কথা বলি তাহলে সেখানে কোনো ফিক্স রেশিও থাকে না। এবার আমাদের কাছে রয়েছে পিওর সাবস্টান্সের মধ্যে এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ড। এলিমেন্ট মানে পিওরেস্ট ফর্ম অফ ম্যাটার। ওকে, আর কম্পাউন্ড হচ্ছে আমাদের এলিমেন্টের মধ্যে সিঙ্গেল টাইপ অফ অ্যাটম থাকে আর কম্পাউন্ডে আমাদের মোর দ্যান টু টাইপ অফ অ্যাটমস থাকে, টু অথবা মোর দ্যান টু টাইপস অফ অ্যাটম। এরা একটা ফিক্স রেশিওতে কম্বাইন হয়ে নিয়ে কিন্তু কম্পাউন্ড তৈরি করে। এবার আমরা মিক্সচারের কথা বলবো। মিক্সচারের মধ্যে আমাদের রয়েছে হোমোজিনাস অ্যান্ড হেটেরোজিনাস মিক্সচার। হোমোজিনাস মিক্সচার যেখানে তার কম্পোজিশন থ্রু আউট দ্য মিক্সচার কনসিস্টেন্ট থাকবে আর হেটেরোজিনাস মিক্সচারের ক্ষেত্রে কিন্তু কম্পোজিশন থ্রু আউট দ্য মিক্সচার ইজ নট কনসিস্টেন্ট। ওকে, পিওর সাবস্টান্স অ্যান্ড মিক্সচার নিয়ে আমরা অলরেডি কথা বললাম। এলিমেন্টটা কি, পিওরেস্ট ফর্ম অফ ম্যাটার, এটা অনলি ওয়ান টাইপ অফ অ্যাটম নিয়ে তৈরি, যেমন আমাদের অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস। ওকে, আয়রন ইজ অ্যান এলিমেন্ট, এরপরে সোডিয়াম, ক্যালসিয়াম, দিজ আর এলিমেন্টস। এদের মধ্যে সিঙ্গেল টাইপ অফ অ্যাটমস থাকবে, দিজ আর পিওরেস্ট ফর্ম। এরপরে কম্পাউন্ডের যদি আমরা কথা বলি, মোর দ্যান ওয়ান টাইপ অফ অ্যাটম দিয়ে এটা তৈরি থাকে, ফিক্সড রেশিওতে এরা কিন্তু কম্বাইন হয়। যেমন হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন এরা 2:1 রেশিওতে কিন্তু কম্বাইন হচ্ছে। এখানে কার্বন অ্যান্ড অক্সিজেন 1:2 রেশিওতে কম্বাইন হচ্ছে। এরপরে মিক্সচারে আমরা কথা বললাম, অ্যাটমস আর নট ইন আ ফিক্সড রেশিও। এখানে হোমোজিনাস মিক্সচারের ক্ষেত্রে কী হবে, ইউনিফর্ম কম্পোজিশন হবে থ্রু আউট দ্য মিক্সচার, আর হেটেরোজেনাস মিক্সচারের ক্ষেত্রে আমাদের নন ইউনিফর্ম কম্পোজিশন হবে। এখানে হোমোজেনাস মিক্সচারের আমরা যদি এক্সাম্পলের কথা বলি তাহলে এখানে সল্ট ওয়াটার সলিউশন, আর হেটেরোজেনাস মিক্সচারের ক্ষেত্রে আমাদের সয়েল, ব্লাড এটসেট্রা, দিস আর হেটেরোজেনাস মিক্সচার। এরপর আমরা একটু আগে ইন্টারমলিকুলার ফোর্স আর ইন্টারমলিকুলার ডিস্টেন্স নিয়ে কথা বললাম। দুটো মলিকুলার মাঝে যে ডিস্টেন্স সেটাকে ইন্টারমলিকুলার ডিস্টেন্স বলা হয়, আর তাদের মাঝে যে ফোর্স সেটা অ্যাট্রাকশন ফোর্স, সেটাকে বলা হয় ইন্টারমলিকুলার ফোর্স। এটা কি করে, ট্রাইস টু কিপ দ্য পার্টিকেলস টুগেদার, এরা দুটো পার্টিকেলকে কাছাকাছি ধরে রাখতে সাহায্য করে। এরপরে থার্মাল এনার্জি, এইটা কি, এইটা হচ্ছে আমাদের টোটাল এনার্জির পার্ট। এনার্জি ডিউ টু মোশন অফ পার্টিকলস ইন ম্যাটার। মোশন অফ পার্টিকেলের জন্য যে এনার্জিটা এক্সিস্ট করে সেটাকে আমরা থার্মাল এনার্জি বলি। দিস ট্রাইস টু কিপ দ্য পার্টিকলস অ্যাপার্ট, এটা পার্টিকেলগুলোকে দূরে দূরে সরিয়ে রাখে। এরপরে আমরা কেমিস্ট্রির কথা যদি বলি তাহলে কেমিস্ট্রি হচ্ছে আমাদের এমন একটা ব্রাঞ্চ অফ সায়েন্স যেখানে আমরা অ্যাটমস অ্যান্ড মলিকিউলস এবং তাদের ইন্টারাকশন নিয়ে কথা বলি। এরপরে অ্যাটমটা কি, অ্যাটম হচ্ছে আমাদের স্মলেস্ট অ্যান্ড সিম্পলেস্ট ইউনিট অফ ম্যাটার। ওকে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, আয়রন,
এরপরে আমরা মলিকিউল নিয়ে কথা বলবো। মলিকিউল হচ্ছে আমাদের কম্বিনেশন অফ অ্যাটমস, মিনস মোর দ্যান ওয়ান অ্যাটম যখন আমাদের কেমিক্যালি কম্বাইন হয় তখন ওরা মিলে একটা নতুন মলিকিউল তৈরি করে। ওকে, যেমন আমাদের অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, এখানে আমাদের রয়েছে হাইড্রোজেন পারঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ওকে, Fe2O3, দিস অল আর এক্সাম্পল অফ মলিকিউলস। এরপর মলিকিউলস আমাদের কাছে দুই টাইপের রয়েছে, একটা হচ্ছে হোমো অ্যাটমিক মলিকিউল আর একটা হচ্ছে হেটেরো অ্যাটমিক মলিকিউল। মলিকিউলের মধ্যে আমরা দেখলাম মোর দ্যান ওয়ান টাইপ অফ অ্যাটম, মোর দ্যান ওয়ান অ্যাটম কিন্তু মিলে নিয়ে একটা মলিকিউল তৈরি করে। এখন সিমিলার অ্যাটম যদি কেমিক্যালি কম্বাইন হয় তাহলে সেটা হবে হোমো অ্যাটমিক, আর যদি ডিফারেন্ট টাইপ অফ অ্যাটমস কেমিক্যালি কম্বাইন হয় তাহলে সেটা হবে আমাদের হেটেরো অ্যাটমিক মলিকিউল। হোমো অ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে মেড আপ অফ সেম টাইপ অফ অ্যাটমস, যেমন আমাদের O2, O3, S8, S4, P4, দিস অল আর হোমো অ্যাটমিক মলিকিউলস। আর এটাকেই আমরা কি বলবো, এলিমেন্টস বলবো, কারণ এখানে সিঙ্গেল টাইপ অফ অ্যাটমস রয়েছে। এরপরে হেটেরোঅ্যাটমিক মলিকিউলের যদি আমরা কথা বলি তাহলে দে আর মেড আপ অফ ডিফারেন্ট টাইপস অফ অ্যাটমস। এখানে আমাদের কাছে রয়েছে যেমন CO2 মধ্যে আমরা কার্বন অ্যান্ড অক্সিজেন দেখতে পাচ্ছি, H2 এর মধ্যে হাইড্রোজেন অক্সিজেন, এখানে আমাদের হাইড্রোজেন সালফার অক্সিজেন, এখানে আমাদের কার্বন হাইড্রোজেন অক্সিজেন। তো এই যে ডিফারেন্ট টাইপ অফ অ্যাটমস নিয়ে কেমিক্যালি কম্বিনেশনের মাধ্যমে যে তৈরি হচ্ছে কম্পাউন্ড, সেটাকে আমরা কি বলবো, হেটেরোঅ্যাটমিক মলিকিউলস। আর এটা আমাদের কম্পাউন্ডের একটা এক্সাম্পল। এরপরে এখানে আর একটা কনসেপ্ট রয়েছে যেটা হচ্ছে আমাদের অ্যাটমিসিটি। অ্যাটমিসিটিটা কি, নাম্বার অফ অ্যাটমস ইন আ মলিকুল, একটা মলিকুলের মধ্যে যতটা অ্যাটম রয়েছে সেটাকে বলা হয় অ্যাটমিসিটি। ওকে, যেমন আমাদের অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে যেটা আমাদের হচ্ছে O2, এখানে আমাদের অ্যাটমিসিটি হচ্ছে 2, টোটাল অ্যাটমিসিটি। ওজোনের ক্ষেত্রে অ্যাটমিসিটি হচ্ছে 3, S8 এর ক্ষেত্রে অ্যাটমিসিটি হচ্ছে 8। ওকে, দিজ আর ফর হোমো অ্যাটমিক মলিকিউলস। এবার যদি আমরা হেটেরোঅ্যাটমিক মলিকিউলসের কথা বলি, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হেটেরোঅ্যাটমিক মলিকিউল দেওয়া রয়েছে যেটা হচ্ছে আমাদের গ্লুকোজ। এখানে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের আমরা আলাদা আলাদাভাবে অ্যাটমিসিটি দেখব। যেমন আমাদের কার্বন অ্যাটমসের অ্যাটমিসিটি আমরা যদি দেখি তাহলে এইখানে আমরা দেখতে পাবো অ্যাটমিসিটি অফ কার্বন, দিস ইজ কার্বন, অ্যাটমিসিটি অফ কার্বন ইজ 6। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন এখানে 12টা রয়েছে, তো এর অ্যাটমিসিটি হয়ে যাবে 12। আমরা দেখতে পাচ্ছি এখানে 6টা অক্সিজেন রয়েছে, অক্সিজেন অ্যাটম রয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিজেন অ্যাটমিসিটি আমাদের 6 রয়েছে। তো টোটাল অ্যাটমিসিটি হয়ে যাবে আমাদের 6 + 12 + 6, দ্যাট ইজ ইকুয়াল টু 24। ওকে, এবার কনভার্সন আমরা কিভাবে করবো, মলিকিউল টু অ্যাটম অ্যান্ড অ্যাটম টু মলিকিউল। মলিকিউলকে আমরা যদি অ্যাটমিসিটি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি দেখতে পাবো, টোটাল নাম্বার অফ অ্যাটম আমরা পেয়ে যাব। এবার অ্যাটমকে যদি আমরা অ্যাটমিসিটি দিয়ে ডিভাইড করি তাহলে আমরা টোটাল নাম্বার অফ মলিকিউলস পেয়ে যাব। এরপর আমাদের কাছে রয়েছে রিপ্রেজেন্টেশন অফ অ্যাটম। অ্যাটমটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, এখানে কয়েকটা কম্পোনেন্ট রয়েছে, যেমন আমাদের রয়েছে সিম্বলটা আমরা এক্স দ্বারা ডিনোট করি। এরপরে এখানে আমাদের আরেকটা কম্পোনেন্ট রয়েছে জেড, যেটাকে আমরা বলি অ্যাটমিক নাম্বার, দ্যাট ইজ ইকুয়াল টু আওয়ার প্রোটন নাম্বার অফ প্রোটনস। আর এখানে আরেকটা এলিমেন্ট রয়েছে যেটা হচ্ছে মাস নাম্বার, দ্যাট ইজ এ, এটাকে বলা হয় নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। ওকে, তো আমরা টোটাল সিম্বলটা কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব, ZXA। ওকে, জেডটা আমাদের সুপারস্ক্রিপ্ট লেখা হয় মানে নিচের দিকে লেখা হয়, এটা আমাদের জেডটা আমাদের সাবস্ক্রিপ্ট লেখা হয় মানে নিচে লেখা হয়, আর এটা হচ্ছে আমাদের সুপারস্ক্রিপ্ট লেখা হয় মানে আমাদের উপরে লেখা হয়। ওকে, তো এটা হচ্ছে টোটাল রিপ্রেজেন্টেশন অফ অ্যাটম। এইখানে আমাদের এক্সটা হচ্ছে সিম্বল, আর এই দুটো হচ্ছে আমাদের, জেড হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার, এ হচ্ছে আমাদের মাস নাম্বার মানে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। ওকে, এখন প্রোটন আর নিউট্রন এদের একত্রে কিন্তু বলা হয় নিউক্লিয়ন্স, এদেরকে একত্রে কি বলা হয়, নিউক্লিয়ন্স। এবার যদি আমরা এক্সাম্পলের কথা বলি, আমরা অক্সিজেনকে কিভাবে রিপ্রেজেন্ট করব, নিচে থাকবে আমাদের অ্যাটমিক নাম্বার, উপরে থাকবে আমাদের মাস নাম্বার, নিচে অ্যাটমিক নাম্বার, উপরে মাস নাম্বার। আমরা সেম সাইড লিখতে পারি অথবা এইভাবে আমরা ডায়াগোনালি লিখতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাটমিক নাম্বার কখনো উপরে আসবে না, মাস নাম্বার কখনো নিচে আসবে না, এটা আমাদের ভুল রিপ্রেজেন্টেশন। ওকে, এবার আমরা সাব অ্যাটমিক পার্টিকেলস নিয়ে কথা বলবো। যে সমস্ত পার্টিকেল নিয়ে কোনো একটা অ্যাটম তৈরি হয়ে থাকে তাদেরকে বলা হয় সাব অ্যাটমিক পার্টিকেলস। আজকের ডেটে অনেক কটা সাব অ্যাটমিক পার্টিকেলস আমাদের জানা রয়েছে, কিন্তু প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব না। আমাদের যে মূল 3টে সাব অ্যাটমিক পার্টিকেলস আমরা তাদের নিয়ে এখানে আলোচনা করব, যারা হচ্ছে আমাদের ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ওকে, পার্টিকেলস বাই উইচ অ্যাটমস আর মেড, যে সমস্ত পার্টিকেল নিয়ে অ্যাটম তৈরি হয়ে থাকে। ওকে, তো আমরা এখন ধরে নেব যে এই 3টে পার্টিকেল নিয়ে অ্যাটম তৈরি, তো আমাদের জন্য এই সাব অ্যাটমিক পার্টিকেল হচ্ছে 3টে। এছাড়াও কিন্তু অনেক সাব অ্যাটমিক পার্টিকেলস আজকে ডেট অবধি কিন্তু ডিসকভার হয়ে গেছে। ওকে, এবার এদের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা এদের অ্যাবসলিউট চার্জ নিয়ে কথা বলবো, দেন রিলেটিভ চার্জ, তারপর এদের মাস অ্যান্ড দেন রিলেটিভ মাস। ওকে, ইলেকট্রনের চার্জ এগুলো তোমরা সবাই জানো, আমি শুধু একটা কুইকলি রিক্যাপ করাচ্ছি।
ইলেকট্রনের চার্জ আমাদের রয়েছে -1.6 × 10⁻19 কুলম্ব। ওকে, রিলেটিভ চার্জ আমরা -1 দিয়ে এটা ডিনোট করে থাকি। যেমন আমরা যদি বলি ক্লোরিন যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাহলে ক্লোরাইড আয়ন তৈরি করে Cl-। তো এই মাইনাস মানে এটা -1 কুলম্ব চার্জ না, -1 মানে এখানে বোঝানো হচ্ছে যে একটা ইলেকট্রনের চার্জ এর মধ্যে রয়েছে। ওকে, দ্যাট ইজ দ্য রিলেটিভ চার্জ। আমরা আয়েন্সদের ক্ষেত্রে আয়েন্সের উপরে কিন্তু আমরা রিলেটিভ চার্জটাকে দেখাই। ওকে, এবার ইলেকট্রনের মাসের যদি আমরা কথা বলি তাহলে দ্যাট ইজ 9.1 × 10⁻31 কেজি। ওকে, গ্রামে বলতে গেলে এটা -10⁻28 গ্রাম হয়ে যাবে। ওকে, এবার এর রিলেটিভ মাসটা কি হয়ে যাবে 1/1837, দ্যাট ইজ নিয়ারলি ইকুয়াল টু 0 AMU। এবার প্রোটনের যদি আমরা কথা বলি তাহলে প্রোটনের চার্জ হচ্ছে +E, অথবা এটাকে বলা যায় +1.6 × 10⁻19 কুলম্ব, দ্যাট ইজ রিলেটিভ চার্জ ইজ +1। মাস হচ্ছে আমাদের 1.67 × 10⁻27 কেজি, অথবা 10⁻24 গ্রাম। এটা আমাদের রিলেটিভ মাস হচ্ছে 1 AMU। নিউট্রনের ক্ষেত্রে আমাদের চার্জ 0 থাকে, রিলেটিভ চার্জ ইজ অলসো 0, অ্যান্ড মাস ইজ নিয়ারলি ইকুয়াল টু প্রোটন, নট এক্স্যাক্টলি বাট নিয়ারলি ইকুয়াল টু প্রোটন। ওকে, এবার এর রিলেটিভ মাস হচ্ছে আমাদের 1 AMU। আমরা ক্যালকুলেশনের জন্য কিন্তু আমরা দুটো চার্জকে ইকুয়াল ধরে নেব। AMUটা কি? AMU হচ্ছে আমাদের অ্যাটমিক মাস ইউনিট। এরপর আমরা যদি মাসের অর্ডার নিয়ে কথা বলি নিউট্রন, প্রোটন আর ইলেকট্রনের ক্ষেত্রে, তাহলে আমাদের নিউট্রন অ্যান্ড প্রোটনের মাস আমরা আমাদের সুবিধার ক্ষেত্রে ধরে নিই প্রায় সমান, আর ইলেকট্রনের মাস কিন্তু প্রোটনের মাস থেকে অনেক কম, এটা প্রায় 1837 গুণ কম। ওকে, কিন্তু আমরা যদি স্পেসিফিক অর্ডার বলতে চাই, যেটা একদম এক্স্যাক্ট অর্ডার, সেটা হচ্ছে আমাদের নিউট্রনের মাস কিন্তু প্রোটনের থেকে হালকা বেশি। ওকে, আর এই দুটোর মাস কিন্তু ইলেকট্রনের থেকে অনেক বেশি। ওকে, এবার আমরা যদি ডিসকভারির কথা বলি যে কোন কোন সাবঅ্যাটমিক পার্টিকেল কে ডিসকভার করেছে, ইলেকট্রন ডিসকভার করেছেন থমসন, প্রোটন গোল্ডস্টেন, নিউট্রন চ্যাডউইক। ওকে, মাস অফ অ্যান অ্যাটম, এটা আমরা অ্যাটমিক মাসে কে কে কন্ট্রিবিউট করে থাকে, কোন কোন সাবঅ্যাটমিক পার্টিকেলস অ্যাটমিক মাসে কন্ট্রিবিউশন দেখায়, তারা হচ্ছে কেবলমাত্র প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন অনেক হালকা হয়, অ্যাটমিক মাসে এর কোনো কন্ট্রিবিউশন থাকে না। সেই জন্য আমরা মাস অফ অ্যাটমটাকে কি লিখবো? টোটাল মাস অফ প্রোটন প্লাস টোটাল মাস অফ নিউট্রন, অথবা আমরা বলতে পারি টোটাল মাস অফ নিউক্লিয়ন্স। ওকে, টোটাল মাস অফ প্রোটনটা আমরা কিভাবে পাবো? মাস অফ 1 proton into number of protons, mass of 1 neutron into number of neutrons. ওকে, এইখানে আমরা জানি এখন মাস অফ নিউট্রন আর মাস অফ প্রোটন ইজ নিয়ারলি ইকুয়াল টু সেম। ওকে, তাই আমরা এখানে মাস অফ প্রোটন আর এখানে মাস অফ নিউট্রনের জায়গায় আমরা মাস অফ প্রোটন ইউজ করব। ওকে, নেক্সট স্টেপে আমরা এটা যদি কমন নিই তাহলে আমাদের কাছে থাকবে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। নেক্সট স্টেপে আমরা এখানে মাস অফ প্রোটনটা যদি আমরা কমন নিই তাহলে আমরা এখানে দেখতে পাবো নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, দ্যাট ইজ ইকুয়াল টু আওয়ার মাস নাম্বার। তো আমরা মাস অফ 1 অ্যাটম কি পাচ্ছি? মাস অফ প্রোটন ইন্টু মাস নাম্বার। ওকে, তো আমরা মাস অফ অ্যাটমটা কি লিখবো? মাস নাম্বার ইন্টু মাস অফ 1 প্রোটন। আর আমরা একটু আগে দেখলাম মাস অফ 1 প্রোটন ইজ 1 AMU, তো এটা আমরা কি লিখতে পারবো? আচ্ছা, এই যে আমরা এটা পেলাম, এটাকে আমরা বলবো কিন্তু অ্যাবসলিউট অ্যাটমিক মাস। একটা অ্যাটমের অ্যাবসলিউট মাস বা অ্যাকচুয়াল যে মাস, সেটাকে আমরা কি বলবো? অ্যাকচুয়াল অ্যাটমিক মাস অথবা অ্যাবসলিউট অ্যাটমিক মাস। এটাকে আমরা আম বা AAM দ্বারা আমরা ডিনোট করে থাকি। এটা কি পাবো আমরা? মাস নাম্বার ইন্টু মাস অফ 1 প্রোটনটা আমরা লিখে ফেলবো এখানে 1.67 × 10⁻24 গ্রাম। ওকে, তো এইটা হচ্ছে আমাদের 1 AMU, তো আমরা এই জায়গায় 1 AMU লিখে ফেলবো। তো আমরা এখানে দুটো রিপ্রেজেন্টেশন বা দুটো ফর্মুলা পাচ্ছি অ্যাবসলিউট অ্যাটমিক মাসের জন্য। এখন অ্যাটমিক মাস ইউনিটটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো? অ্যাকচুয়াল অ্যাটমিক মাস হচ্ছে আমাদের কার্বন C12 অ্যাটমের 1/12 অফ মাস। ওকে, মানে C12 কার্বন অ্যাটমের একটা অ্যাটমে 12 ভাগের 1 ভাগ যে মাস, সেটাকে আমরা কি বলবো? 1 AMU। এটা আমরা আমাদের মাস অফ 1 প্রোটনের ইকুয়াল, অথবা এটাকে আমরা বলতে পারি 1/NA গ্রাম। NA হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার। এখন অ্যাটমিক মাসের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল অ্যাটমিক মাসটা আমরা দেখলাম মাস নাম্বার ইন্টু মাস অফ 1 প্রোটন, অথবা মাস নাম্বার ইন্টু 1 AMU। ওকে, মিনস সরাসরি মাস নাম্বার ইন AMU। এবার আমরা রিলেটিভ অ্যাটমিক মাস নিয়ে কথা বলবো, মানে কোনো একটা অ্যাটমের অ্যাবসলিউট মাসকে যখন আমরা 1/12 মাস অফ কার্বন অ্যাটমের সাপেক্ষে আমরা যখন রিপ্রেজেন্ট করব, তখন সেটা হয়ে যাবে আমাদের রিলেটিভ অ্যাটমিক মাস। মানে এটা হচ্ছে আমাদের একটা রেশিও। ওকে, এই জন্য এর কোনো ইউনিট থাকে না। এবার রিলেটিভ অ্যাটমিক মাস, এটা যদি আমরা লিখি মাস নাম্বার অ্যাবসলিউট মাস অফ 1 অ্যাটম, এটা কি হয়ে যাবে? মাস নাম্বার ইন্টু 1 AMU। আর নিচে আমাদের হচ্ছে 1/12 মাস অফ C12 অ্যাটম, এটা হচ্ছে আমাদের 1 AMU।
তো দুটো ক্যান্সেল আউট হয়ে নিয়ে আমাদের কাছে কি থাকবে, শুধুমাত্র থাকবে মাস নাম্বার। মানে আমরা রিলেটিভ অ্যাটমিক মাস পাচ্ছি কেবলমাত্র মাস নাম্বার। এবার আমরা গ্রাম অ্যাটমিক মাস নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমাদের মাস অফ 1 মোল অফ অ্যাটমস ইন গ্রাম। ওকে, 1 মোল অ্যাটমের যে মাস গ্রামে, সেটা হচ্ছে আমাদের গ্রাম অ্যাটমিক মাস। ওকে, তো গ্রাম অ্যাটমিক মাস হচ্ছে আমাদের সরাসরি মাস নাম্বার ইন গ্রাম। ওকে, মাস নাম্বার ইন গ্রাম, এটাকে আমরা কি বলবো, গ্রাম অ্যাটমিক মাস। তাহলে আমরা ইন টোটাল কিন্তু তিনটে অ্যাটমিক মাস পেলাম। একটা হচ্ছে আমাদের আর্ম, দ্যাট ইজ অ্যাবসলিউট অ্যাটমিক মাস, একটা হচ্ছে রাম, দ্যাট ইজ রিলেটিভ অ্যাটমিক মাস, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ গাম, দ্যাট ইজ গ্রাম অ্যাটমিক মাস। আর্মটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করেছিলাম, মাস নাম্বার ইন এএমইউ, অ্যান্ড রিলেটিভ অ্যাটমিক মাস ইজ সিম্পলি মাস নাম্বার। আর এই অ্যাকচুয়াল অ্যাটমিক মাস অ্যান্ড রিলেটিভ অ্যাটমিক মাস এই দুটোই হচ্ছে কিন্তু কেবলমাত্র একটা অ্যাটমের জন্য। দিস রিপ্রেজেন্ট অনলি ওয়ান অ্যাটম। ওকে, কিন্তু আমরা যদি গ্রামের কথা বলি, এটা কিন্তু 1 মোল অ্যাটমের জন্য এটা ভ্যালিড। ওকে, অ্যাপ্লিকেবল। এখন গ্রামটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করেছি, মাস নাম্বার ইন গ্রাম। ওকে, এবার এক্সাম্পলে যদি আমরা কথা বলি, রাইট অ্যাবসলিউট অ্যাটমিক মাস রাম অ্যান্ড গাম ফর নাইট্রোজেন অ্যাটম। তাহলে নাইট্রোজেন অ্যাটম আমাদের কাছে রয়েছে এটা। তো আমরা আর্ম কি পাবো, মাস নাম্বার ইন এএমইউ মিন্স 14 এএমইউ, অথবা এএমইউ এর আমরা ভ্যালু পুট করতে পারি 1.6 × 10⁻24 গ্রাম। ওকে, রামটা আমরা কি পাবো, সিম্পলি মাস নাম্বার, দ্যাট ইজ 14। গামটা আমরা কি পাবো, মাস নাম্বার ইন গ্রাম, দ্যাট ইজ 14 গ্রাম। একই রকমভাবে আমরা মলিকুলার মাস দেখে নেব। মলিকুলার মাসের মধ্যে আমাদের তিনটে ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে অ্যাবসলিউট মলিকুলার মাস, রিলেটিভ মলিকুলার মাস অ্যান্ড গ্রাম মলিকুলার মাস। এই গ্রাম মলিকুলার মাসকে কিন্তু মোলার মাসও বলা হয়। ওকে, আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল এম দ্বারা। ওকে, এখন অ্যাকচুয়াল অ্যাটমিক মাস হচ্ছে আমাদের টোটাল অফ মাস নাম্বার। কারণ একটা মলিকুলের মধ্যে অনেক কটা অ্যাটম রয়েছে, প্রত্যেক অ্যাটমের মাস নাম্বার আলাদা আলাদা, তো সবকটা অ্যাটমের মাস নাম্বারের যে সামেশন, সেটা হবে আমাদের অ্যাবসলিউট অ্যাটমিক মাস, অ্যাবসলিউট মলিকুলার মাস, আর সেটা আমরা রিপ্রেজেন্ট করবো এএমইউতে। আর এমএমটা হবে আমাদের সামেশন অফ অল মাস নাম্বার, আর জিএমএম বা আমাদের মোলার মাস, সেটা হবে আমাদের সাম অফ অল মাস নাম্বার ইন গ্রাম। ওকে, একই রকমভাবে আমাদের যেমন আমাদের আর্ম অ্যান্ড রাম একটা অ্যাটমের জন্য ছিল, একই রকমভাবে আমাদের এএমএম অ্যান্ড আরএমএম এরা একটা মলিকুলের জন্য থাকবে। জিএমএমটা কি থাকবে, আমাদের 1 মোল অফ মলিকিউলস। ওকে, এখানে আমাদের ফুল ফর্মটা লেখা রয়েছে। এবার আমরা একটা এক্সাম্পল দেখে নেব, যে রাইট এএমএম আরএমএম অ্যান্ড জিএমএম ফর H2SO4। ওকে, তো আমরা প্রথমে H2SO4 এর জন্য আমরা সামেশন অফ মাস নাম্বারটা লিখে নেব, যে সাম অফ মাস নাম্বার কত হচ্ছে। হাইড্রোজেনের জন্য মাস নাম্বার হচ্ছে 2, সালফারের জন্য মাস নাম্বার হচ্ছে 32, আর একটা অক্সিজেনের জন্য 16 হলে চারটের জন্য হবে 64। তো টোটাল আমার সাম অফ মাস নাম্বার আসছে 98। ওকে, এখন আমরা আর্ম যদি লিখি, তাহলে এএমএম হচ্ছে আমাদের মাস নাম্বার ইন এএমইউ, টোটাল মাস নাম্বার ইন এএমইউ, দ্যাট ইজ 98 এএমইউ। আরএমএম হচ্ছে আমাদের সিম্পলি টোটাল মাস নাম্বার, দ্যাট ইজ 98। জিএমএম হচ্ছে বা আমাদের মোলার মাস, দ্যাট ইজ সাম অফ মাস নাম্বার ইন গ্রাম, দ্যাট ইজ 98 গ্রাম। ওকে, এইবার আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট দেখবো, দ্যাট ইজ ক্যালকুলেশন অফ ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ওকে, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, তো এইটা কিন্তু একটু কেয়ারফুলি দেখবে। অনেকেই জানো, জাস্ট টেক এ কুইক রিক্যাপ। ক্যালকুলেশন অফ ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এটা আমরা কিভাবে বের করবো, এটা আমরা দুটো অ্যাসপেক্টে দেখবো। একটা আমরা নিউট্রাল অ্যাটমের জন্য দেখবো, একটা আমরা আয়েন্সদের জন্য দেখবো। ওকে, নিউট্রাল অ্যাটমের জন্য যদি আমরা কথা বলি, এখন কোনো নিউট্রাল অ্যাটমের জন্য সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ প্রোটনটা কিন্তু একদম ইকুয়াল থাকে। ওকে, এবার আমরা তো এটা অলরেডি দেখে ফেলেছি, দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাটম। ওকে, এটা আমাদের অ্যাটমিক নাম্বার, দিস ইজ আওয়ার মাস নাম্বার, দিস ইজ দ্য সিম্বল অফ এলিমেন্ট। এখানে জেড হচ্ছে আমাদের নাম্বার অফ প্রোটনস অ্যান্ড এ হচ্ছে আমাদের নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, মিনস দিস ইজ দ্য মাস নাম্বার। তো আমরা এ কে কি লিখতে পারবো, নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। ওকে, তো এখান থেকে নাম্বার অফ নিউট্রন আমরা কি পেয়ে যাবো, এ মাইনাস এনপি, আর এনপি কে আমরা লিখতে পাবো জেড, মিনস এ মাইনাস জেড। ওকে, তো নাম্বার অফ নিউট্রন আমরা কি পেয়ে গেলাম, এ মাইনাস জেড। ওকে, কোনো এলিমেন্টে যদি এটা সিম্বল হয়, তাহলে এখানে আমরা নিউট্রন নাম্বারটা কি পাবো, উপর থেকে আমরা নিচটা মাইনাস করে দেবো, উপরে যেটা থাকবে সেখান থেকে নিচেরটা মাইনাস করে দেবো, তাহলেই আমরা কি পেয়ে যাবো, নাম্বার অফ নিউট্রন পেয়ে যাবো। ওকে, কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নেব। এখানে 20, ক্যালসিয়াম 40, ক্যালসিয়াম দেওয়া রয়েছে। এখানে ক্যালসিয়ামের আমরা নাম্বার অফ প্রোটনটা কি পেয়ে যাবো, অ্যাটমিক নাম্বারের সমান, দ্যাট ইজ 20। নাম্বার অফ ইলেকট্রন পেয়ে যাবো আমাদের, যেহেতু এটা নিউট্রাল অ্যাটম, তাই নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল হবে, তো 20 and 20। নাম্বার অফ নিউট্রনটা কি হয়ে যাবে আমাদের,
মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার, দ্যাট ইজ 40 মাইনাস 20, দ্যাট ইজ ইকুয়াল টু 20। একই রকমভাবে আমরা দেখে নেব সোডিয়ামের ক্ষেত্রে, এটা তোমরা নিজেরা দেখে নেবে। সোডিয়ামের জন্য আমাদের কী হয়ে যাবে, নাম্বার অফ প্রোটন দ্যাট ইজ ইকুয়াল টু অ্যাটমিক নাম্বার 11, নাম্বার অফ ইলেকট্রন নাম্বার অফ proton that is equal for neutral atom, so this will also be 11. Number of neutron আমরা কি পাবো, mass number that is 23 and atomic number that is 11, দুটোকে আমরা মাইনাস করে ফেলবো, মানে উপর থেকে নিচেরটা আমরা কি করব, মাইনাস করে ফেলবো। তো আমরা কি পেয়ে যাব, নাম্বার অফ নিউট্রন। এবার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আয়েন্সদের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন প্রোটন আর নিউট্রনটাকে ক্যালকুলেট করা। এখন আয়নের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আয়নের মধ্যে কিন্তু নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন কিন্তু সেম হয় না। তো নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন নট ইকুয়াল। ওকে, এখন আয়েন্সটা কি, আয়েন্স হচ্ছে একটা চার্জ স্পিসিস। এটা কিভাবে তৈরি হয়, ফাউন্ড বাই ট্রান্সফার অফ ইলেকট্রন। দুই টাইপের আয়ন থাকে, সবাই জানো, ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন্স। ক্যাটায়ন থাকে পজিটিভ, অ্যানায়ন্স থাকে আমাদের নেগেটিভ। ক্যাটায়নটা পজিটিভ কেন হয়, ডিউ টু লস অফ ইলেকট্রন, ইলেকট্রনটাকে লুজ করে ফেলে। পজিটিভ চার্জ কিন্তু একটা প্রোটনকে গেইন করার মাধ্যমে হয় না, একটা প্রোটনকে নিয়ে নেওয়ার মাধ্যমে কিন্তু পজিটিভ চার্জ পায় না, ইলেকট্রনকে দিয়ে দেওয়ার মাধ্যমে পজিটিভ চার্জটা গেইন করে। তো পজিটিভ চার্জ ইজ গেইনড ডিউ টু লস অফ ইলেকট্রন, আর এখানে ডিউ টু গেইন অফ ইলেকট্রন কিন্তু নেগেটিভ চার্জটা সে পায়। সো ক্যাটায়ন ইজ পজিটিভলি চার্জ স্পিসিস। আর এর মধ্যে কি থাকে, একটা ইলেকট্রন যদি দিয়ে ফেলে, লস অফ ইলেকট্রন হয়, তাহলে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন হয়ে যাবে, আর এর মধ্যে প্রোটন থেকে ইলেকট্রনের সংখ্যা কিন্তু কমে আসবে। নিউট্রাল অ্যাটমে দুটো সমান ছিল, এখন একটা ইলেকট্রন যদি বাইরে বেরিয়ে যায় বা কয়েকটা ইলেকট্রন বাইরে বেরিয়ে গেলে নাম্বার অফ প্রোটন থেকে নাম্বার অফ ইলেকট্রনটা কমে আসবে। এখন অ্যানায়নে যদি আমরা কথা বলি, দিস ইজ নেগেটিভলি চার্জড স্পিসিস। এখানে এক্সেস অফ ইলেকট্রন থাকে, কারণ এরা ইলেকট্রন গেইন করে ফেলে, গেইন অফ ইলেকট্রন। আর ইলেকট্রন গেইন করার ফলে এখানে নাম্বার অফ প্রোটন থেকে নাম্বার অফ ইলেকট্রনটা কিন্তু বেড়ে যায়। এবার এখানে আমাদের কাছে একটা নোট পয়েন্ট রয়েছে। এখানে কি বলা হচ্ছে, এর আগে একটা কথা, যে আয়েন্সদের ক্ষেত্রে কেবলমাত্র এক্সচেঞ্জ অফ ইলেকট্রন হয়, আর কোনো চেঞ্জ কিন্তু এখানে হয় না। ইলেকট্রনটা চেঞ্জ হয়, কিন্তু নাম্বার অফ প্রোটন নাম্বার অফ নিউট্রন কিন্তু চেঞ্জ হবে না। এখানে সেটাই লেখা রয়েছে, নাম্বার অফ প্রোটনস অ্যান্ড দিস ইজ রং, নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস নেভার চেঞ্জ ইন আয়েন্স। ওকে, আয়েন্সদের ক্ষেত্রে নাম্বার অফ প্রোটন আর নিউট্রন কিন্তু কখনোই চেঞ্জ হয় না, কেবলমাত্র ইলেকট্রনটা চেঞ্জ হয়। মানে আমরা বলতে পারি নিউক্লিয়ন্স নেভার চেঞ্জ ইন আয়েন্স। ওকে, মানে প্যারেন্ট অ্যাটমে যতটা থাকবে নিউট্রন অ্যান্ড প্রোটন, সেটাই থাকবে আয়েন্সদের ক্ষেত্রে। ওকে, তো নাম্বার অফ ইলেকট্রন, এখানে নাম্বার অফ ইলেকট্রনটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, সেটা একটা সব থেকে সহজ ট্রিক হচ্ছে যে অ্যাটমিক নাম্বার মাইনাস চার্জ, অ্যাটমিক নাম্বার মাইনাস চার্জ, এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সহজে বেরিয়ে আসবে। ওকে, ফর্মুলা অ্যাপ্লাই না করেও তোমরা ভার্বালি কিন্তু সেটাকে ক্যালকুলেট করতে পারো, অনেকেই করে ফেলে। যারা করতে পারো না, ওকে, অনেকের সমস্যা হয়, তো যারা করতে পারো না তাদের জন্য এই ফর্মুলাটা, যারা সরাসরি করতে পারো তাদের অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। তো ফর্মুলাটা কি আমাদের, অ্যাটমিক নাম্বার মাইনাস চার্জ। এখানে চার্জটা আমরা কিভাবে রাখবো, উইথ প্রপার সাইন, প্রপার সাইনের সাথে আমরা কিন্তু চার্জটা রাখবো। মাইনাস থাকলে মাইনাস রাখবো, প্লাস থাকলে প্লাস রাখবো। তো ভেতরে যদি মাইনাস হয় তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেবো। প্লাসটা তোমরা অলরেডি করতে পারবে, আমি একটা বলে দিই। যেমন অ্যালুমিনিয়াম 3+, এর ক্ষেত্রে আমার নাম্বার অফ প্রোটন কি থাকবে, 13, নাম্বার অফ নিউট্রনটা কি থাকবে আমাদের 27 - 13, দ্যাট ইজ 14। ওকে, তো প্রোটন ও নিউট্রন বের করার যে নিয়মটা, সেটা আমাদের নিউট্রাল অ্যাটমে যেমনটা ছিল তেমনই থাকবে আমাদের আয়েন্সের ক্ষেত্রে, কিন্তু ইলেকট্রনের ব্যাপারটা একটু আলাদা হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে, অ্যাটমিক নাম্বার মাইনাস চার্জ, এখানে নাম্বার অফ প্রোটন আর ইলেকট্রন কিন্তু সেম থাকবে না। ওকে, তো এখানে নাম্বার অফ ইলেকট্রন কীভাবে পাবো আমরা, অ্যাটমিক নাম্বার মাইনাস চার্জ ইজ +3, তো -+3 মিনস প্লাস মাইনাস মাইনাস 13 - 3, দ্যাট ইজ 10। এখন আমরা অ্যানায়নের কেসে যদি দেখি, তাহলে এখানে আমাদের দুটো এক্সেস ইলেকট্রন রয়েছে। যারা ভার্বালি করতে চাও, নর্মালি নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে আমাদের 8টা ইলেকট্রন থাকার কথা, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো এক্সেস রয়েছে, মানে 10টা ইলেকট্রন থাকবে। যারা এইভাবে করতে পারবে না, তারা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। কিভাবে হবে, যে অ্যাটমিক নাম্বার 8 মাইনাস চার্জ এখানে রয়েছে আমাদের -2, তো এই -2টা আমরা এখানে লিখে ফেলবো। তো মাইনাস মাইনাস প্লাস, দেন 8 + 2, দ্যাট ইজ ইকুয়াল টু 10। ওকে, এখানে আমরা ভার্বালি কিভাবে করব, এটাও মুখে মুখে আমরা করতে পারবো। এখানে 3টে ইলেকট্রনের এখানে ডেফিসিয়েন্সি রয়েছে, তো নর্মালি আমাদের 13টা ইলেকট্রন থাকার কথা, তো এখানে আমরা 3টে মাইনাস করে কটা পাবো, 10টা। ওকে,
এরপর আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেখানে বলা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, প্রোটনস, নিউট্রনস অ্যান্ড মাস নাম্বার অ্যান্ড অ্যাটমিক নাম্বার ক্যান নেভার বি ইন ফ্র্যাকশন। এরা কখনোই কিন্তু ভগ্নাংশে হবে না, কখনোই ফ্র্যাকশনে হবে না, অলওয়েজ বি ইন হোল নাম্বার। এরা সবসময় কিন্তু পূর্ণ সংখ্যায় হবে। ওকে, এখন তোমরা অনেকে বলবে যে না মাস নাম্বার তো আমরা দেখেছি যেমন ক্লোরিনের ক্ষেত্রে 35.5, সেটা হচ্ছে অ্যাভারেজ অ্যাটমিক মাস। ওকে, দ্যাট ইজ নট দ্য অ্যাবসলিউট অ্যাটমিক মাস। আমরা এখানে কেবলমাত্র অ্যাবসলিউট অ্যাটমিক মাসের কথা বলছি। ওকে, এখন অ্যাভারেজ অ্যাটমিক মাসটাও আমরা দেখব। তো সেটার আগে আমরা দেখে নেব আইসোটোপের কনসেপ্টটা। আইসোটোপটা কি? আইসোটোপ এলিমেন্টের এমন অ্যাটমস যাদের মধ্যে সেম এলিমেন্টের হবে কিন্তু সেম অ্যাটমিক নাম্বার বা ডিফারেন্ট মাস নাম্বার। ওকে, এদের মধ্যে অ্যাটমিক নাম্বারটা সেম থাকবে কিন্তু মাস নাম্বারটা ডিফারেন্ট থাকবে। তো অ্যাটমিক নাম্বার সেম বাট মাস নাম্বার ডিফারেন্ট মানে কি? নিউট্রন নাম্বার ডিফারেন্ট হয়ে যাবে। ওকে, সেম নাম্বার অফ প্রোটন বা ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস। ওকে, সেম কেমিক্যাল প্রপার্টিস, এদের মধ্যে কেমিক্যাল প্রপার্টিসটা সেম থাকবে কিন্তু ফিজিক্যাল প্রপার্টি কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। ওকে, ইন জেনারেল হেভিয়ার আইসোটোপ যারা হয় তারা কিন্তু রেডিও অ্যাক্টিভ হয় ইন নেচার। ওকে, তো আমরা যদি হাইড্রোজেনের আইসোটোপের কথা বলি, হাইড্রোজেনের যে হেভিয়ার আইসোটোপ দ্যাট ইজ ট্রাইটিয়াম, এটাও আমাদের কি হয়ে যাবে? রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে। ফর আইসোটোপস অ্যাভারেজ অ্যাটমিক মাস ইজ ডিফাইন্ড। আইসোটোপের ক্ষেত্রে যদি আমরা মাসের কথা বলি তাহলে সেখানে আমরা অ্যাভারেজ অ্যাটমিক মাসটা নিয়ে থাকি। এখানে হাইড্রোজেন আইসোটোপের যদি আমরা কথা বলি প্রোটিয়াম, ডিউটেরিয়াম অ্যান্ড ট্রাইটিয়াম, এখানে আমরা নাম্বার অফ প্রোটনটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা একটা রয়েছে, কিন্তু নাম্বার অফ নিউট্রন এখানে একটা, এখানে একটা, এখানে কিন্তু দুটো। ওকে, সরি, এখানে কিন্তু নাম্বার অফ প্রোটনটা একটা হবে না, এখানে 0 নাম্বার অফ নিউট্রন, এখানে কোনো নিউট্রন থাকে না প্রোটিয়ামের ক্ষেত্রে। এখন আইসোটোপের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাভারেজ অ্যাটমিক মাসের কনসেপ্টটা কিন্তু আমাদের আসে। তো আমরা অ্যাভারেজ অ্যাটমিক মাসটা কীভাবে ডিফাইন করব? টোটাল পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স অফ অল দ্য আইসোটোপস ইনটু আইসোটোপিক মাস বাই 100। ওকে, এবার আরও কিছু আমাদের আইসো টার্মস রয়েছে, যেমন আমাদের রয়েছে আইসো বার। আইসো বারটা কি? এখানে সেম মাস নাম্বার থাকবে। আইসো মানে সেম, বার মিন মাস নাম্বার। তো এখানে সেম মাস নাম্বার থাকবে বা ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার থাকবে। ওকে, সেম নাম্বার অফ নিউট্রনস বা ডিফারেন্ট নাম্বার অফ প্রোটনস। মানে এটা তোমরা বলতে পারো আইসোটোপের ঠিক উল্টো। ওখানে সেম নাম্বার অফ প্রোটন ছিল, ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস, এখানে সেম নাম্বার অফ নিউট্রনস বা ডিফারেন্ট নাম্বার অফ প্রোটনস। আইসো ইলেকট্রনিক, এটা কি? সেম নাম্বার অফ ইলেকট্রনস। এখানে আমি কিন্তু এক্সাম্পল নিইনি, তোমরা নিজেরাই করতে পারবে। ওকে, আইসো ইলেকট্রনিক কীভাবে চিনবে? ইলেকট্রন নাম্বারটা তোমরা ডিফাইন মানে বের করে নেবে, যাদের সেম হবে সেই সেটটা হয়ে যাবে কি? আইসো ইলেকট্রনিক। কীভাবে কোশ্চেন আসতে পারে? উইচ অফ দ্য ফলোইং সেট ইজ আইসো ইলেকট্রনিক? তো সেটা তোমরা করতে পারবে। আইসোটোনস, সেম নাম্বার অফ নিউট্রনস, সেখানে নিউট্রন সেম থাকবে। আইসো স্টার, আইসো স্টারটা কি? সেম নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড সেম নাম্বার অফ অ্যাটমিসিটি। আইসো ডায়াফার, এখানে সেম ডিফারেন্স বিটুইন প্রোটন নাম্বার অ্যান্ড নিউট্রন নাম্বার। এখানে নিউট্রন অ্যান্ড প্রোটন নাম্বারের মধ্যে যে ডিফারেন্স সেটা কিন্তু সেম থাকবে। এইবার আমরা মোল কনসেপ্ট নিয়ে কথা বলবো। এক মোল কি? এক মোল হচ্ছে আমাদের, মোল হচ্ছে একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা, যে কোনো কিছুর সংখ্যা। ওকে, সেটা এমনটা না যে শুধুমাত্র অ্যাটমসের ক্ষেত্রে ডিফাইন, মলিকিউলসের ক্ষেত্রে বা আয়ন্সের ক্ষেত্রে, এটা যে কোনো কিছুর ক্ষেত্রে তুমি বলতে পারো। মোল কেবলমাত্র একটা সংখ্যা, সে সংখ্যাটা কত? 6.022 ইন্টু 10⁻23। তো এত সংখ্যক যে কোনো স্পিসিস হতে পারে, সেটাকে আমরা কি বলবো? এক মোল। ওকে, এই সংখ্যাটাকে আমরা ক্যালকুলেশনের জন্য আমরা এটা ধরে নেবো 6 ইন্টু 10⁻23 ফর ইজ অফ ক্যালকুলেশন। এটাকে আমরা বলে থাকি NA দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর NA হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার। এক মোল অ্যাটম মানে অ্যাটমের রেসপেক্টে যদি আমরা কথা বলি তাহলে এক মোল অ্যাটম কত হয়ে যাবে? NA অ্যাটম। ওকে, মাস অফ ওয়ান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট, এটা কি হয়ে যাবে আমাদের? মাস নাম্বার ইন AMU। এটা অলরেডি আমরা দেখে ফেলেছি, দিস ইজ অ্যাবসলিউট অ্যাটমিক মাস। 1 AMU, এটা আমি একটু আগেই বলেছিলাম যে 1/NA গ্রাম। ওকে, এখন NA অ্যান্ড 1 AMUকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো? 1 গ্রাম পাবো। ওকে, যেহেতু 1 AMU ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/NA গ্রাম, তাহলে NA ইন্টু 1/NA গ্রাম। ওকে, এটা NA ক্যান্সেল হয়ে নিয়ে আমাদের 1 গ্রাম পড়ে থাকবে। ওকে, তো এখন আমরা যদি একটা অ্যাটমের যদি আমরা মাস দেখি, দ্যাট ইজ মাস নাম্বার ইন AMU। এখন মাস অফ ওয়ান মোল অ্যাটম কি হয়ে যাবে? মাস অফ ওয়ান অ্যাটম ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তো মাস নাম্বার ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু 1 AMU। তো এটা ক্যান্সেল হয়ে নিয়ে কি পড়ে থাকবে আমাদের? মাস নাম্বার ইন গ্রাম। সো দিস ইজ আওয়ার গ্রাম অ্যাটমিক মাস, দ্যাট ইজ আওয়ার মোলার মাস। ওকে, অথবা মোলার অ্যাটমিক মাস। গ্রাম অ্যাটমিক মাসকে মোলার মাস বলা হয় না, এটাকে মোলার অ্যাটমিক মাস বলা হয়। ওকে, গ্রাম মলিকুলার মাসটাকে আমরা নর্মালি মোলার মাস হিসেবে জানি।
এখন এখানে আমরা যে অক্সিজেনের যদি ক্ষেত্রে আমরা দেখি, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে মাস নাম্বার হচ্ছে 16। তো 16-এর সাথে যদি আমরা এমইউ লাগিয়ে দিই, এটা হয়ে যাবে আমাদের অ্যাকচুয়াল অ্যাটমিক মাস। 16টাকে যদি আমরা গ্রামে রিপ্রেজেন্ট করি, এটাই হয়ে যাবে আমাদের গ্রাম অ্যাটমিক মাস অথবা মোলার অ্যাটমিক মাস। আর শুধু শুধু যদি আমরা 16ই লিখি, তাহলে এটা হয়ে যাবে আমাদের রিলেটিভ অ্যাটমিক মাস। ওকে, এরপর এরপর যদি গ্রাম ইউজ করা হয় অ্যাজ প্রিফিক্স, আমরা জানি গ্রামটা আমাদের সাফিক্স হিসেবে ইউজ হয়, যে কোনো নাম্বারের পাশেই যদি গ্রাম লেখা হয়, লাইক 25 গ্রাম, এটা আমাদের মাসকে রিপ্রেজেন্ট করে। ওকে, কিন্তু গ্রামটাকে যদি আমাদের প্রিফিক্স হিসেবে ইউজ করা হয়, তখন এটা কিন্তু মোলকে রিপ্রেজেন্ট করে। কেমন ব্যাপারটা? যেমন আমাদের 2 গ্রাম অক্সিজেন, এটা আমাদের মাস অফ অক্সিজেনকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু এখানে যদি বলা হয় 2 গ্রাম অ্যাটম অক্সিজেন, অ্যাটমের আগে যদি গ্রাম লেখা হয়, ওকে, 2 গ্রাম অ্যাটম অক্সিজেন, তাহলে এটা হয়ে যাবে আমাদের 2 মোল অক্সিজেন। এখানে যদি বলা হয় 2 গ্রাম মলিকিউল অক্সিজেন, তাহলে এটা হয়ে যাবে আমাদের 2 মোল অক্সিজেন মলিকিউলস। ওকে, তো এটা আমাদের প্রশ্নে প্রায় লেখা থাকে গ্রাম অ্যাটম, গ্রাম মলিকিউল। তো গ্রাম অ্যাটম অথবা গ্রাম মলিকিউলকে আমরা সরাসরি কী হিসেবে বুঝবো, সেটা আমাদের মোল দেওয়া রয়েছে, আমরা এমনটাই নেব। তো আমরা এখানে এটা লিখে দিচ্ছি আমি, যে গ্রাম অ্যাটম অথবা গ্রাম মলিকিউল ইকুয়াল টু সরাসরি আমরা কি বুঝবো, মোল। ওকে, গ্রাম অ্যাটম মানে যত গ্রাম দেওয়া থাকবে, যদি আমার দেওয়া থাকে 2 গ্রাম অ্যাটম মানে 2 মোল অ্যাটম দেওয়া রয়েছে। 2 গ্রাম মলিকিউল অ্যাটম, 2 গ্রাম মলিকিউলস মানে আমাদের 2 মোল মলিকিউলস। ওকে, এরকমভাবে। এরপর আমাদের মোলসের জন্য যে ফর্মুলাগুলো রয়েছে সেটা আমরা দেখে নেব। নাম্বার অফ মোলসটা আমরা জেনারেলি কীভাবে ডিফাইন করে থাকি, যদি আমাদের কাছে মাস দেওয়া থাকে, গিভেন মাস বাই মোলার মাস, তাহলে আমরা কি পেয়ে যাব, নাম্বার অফ মোলস। এটা সলিড লিকুইড গ্যাস সবার জন্য প্রযোজ্য। এখন নাম্বার অফ মোলস যদি আমাদের কাছে পার্টিকেল দেওয়া থাকে, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে আমরা ডিভাইড করি। ওকে, এখন গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাসের ক্ষেত্রে যদি ভলিউম জানা থাকে আমাদের, তাহলে গিভেন ভলিউম বাই 22.4, গিভেন ভলিউম যদি আমাদের এমএলএ দেওয়া থাকে, তাহলে আমরা 22,400 দিয়ে আমরা এখানে ডিভাইড করি। এই যে ফর্মুলাটা, এটা কেবলমাত্র আমাদের গ্যাসের জন্য কিন্তু প্রযোজ্য, সবার জন্য না। ওকে, এইখানে আমাদের 22.4, এটাকে বলা হয় মোলার ভলিউম। ওকে, এখন মোলার ভলিউমটা কি? মোলার ভলিউম হচ্ছে আমাদের ভলিউম অকুপাইড বাই 1 মোল অফ এনি গ্যাস অ্যাট গিভেন টেম্পারেচার অ্যান্ড প্রেসার। ওকে, বা আমরা বলতে পারি এসটিপি অথবা এনটিপিতে কোনো একটা 1 মোল গ্যাস যতটা ভলিউম অকুপাই করবে, সেটাকে আমরা বলবো মোলার ভলিউম। ওকে, এখন টেম্পারেচার, প্রেসার আর আমরা ভলিউমের যদি কথা বলি, তাহলে টেম্পারেচার 273 কেলভিন, প্রেসার 1 atm, আর ভলিউম হচ্ছে 22.4 লিটার। এটাকে আমরা ওল্ড এসটিপি বলে থাকি। ওল্ড এসটিপি অনুযায়ী আমাদের মোলার ভলিউমটা কিন্তু 22.4 লিটার হয়ে থাকে। কিন্তু নিউ এসটিপির কনসেপ্টটা একটু আলাদা। এখানে আমাদের টেম্পারেচারটা ধরা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার, সেটা হচ্ছে 273 কেলভিন, সরি, প্রেশার হচ্ছে 1 বার, আর মোলার ভলিউম হয়ে যায় এখানে 22.7 লিটার। ওকে, এটা এখানে এমএলএ দেওয়া রয়েছে, এটা আমাদের নিউ এসটিপি। এরপরে আমাদের রয়েছে 298 কেলভিন, 1 বার অ্যান্ড 24.8 লিটার। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ওকে, আমাদের মোল ক্যালকুলেশনের জন্য আমরা কিন্তু ওল্ড এসটিপি যেটা 22.4 লিটার, এটাই কিন্তু বেশিরভাগ ইউজ হয়ে থাকে এখনও এক্সামে। ওকে, তো আমরা এটা নিয়েই কিন্তু ক্যালকুলেশনটা করে থাকি। এরপর আমাদের যে মোলার ভলিউম রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ নেচার অফ গ্যাস। কোন গ্যাসের জন্য রয়েছে সেটা কিন্তু ডিপেন্ড করে না, প্রত্যেকটা গ্যাসের জন্য মোলার ভলিউম সেম থাকবে। অ্যাটমিসিটির উপর ডিপেন্ড করে না, আর রিঅ্যাক্টিভিটি অফ গ্যাসের উপর ডিপেন্ড করে না। এটা কেবল আর কেবল ডিপেন্ড করে টেম্পারেচার আর প্রেশারের উপরে। ওকে, এবার আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা দেখে নেবো। পিভি ইকুয়াল টু এনআরটি, সবাই জানো পি হচ্ছে এখানে প্রেশার, ভি ইজ ভলিউম, এন ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস, আর হচ্ছে আমাদের ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে আমাদের টেম্পারেচার, যেটাকে কেলভিনে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, এইখান থেকে আমরা ডেনসিটির আরেকটা ফর্মুলা পেয়ে যাই। যদি আমরা নাম্বার অফ মোলসটাকে ওয়েট বাই, মানে মাস বাই মোলার মাস যদি আমরা লিখি, ওকে, তাহলে এখান থেকে আমরা যদি এটা ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এখানে পেয়ে যাবো পিএম দ্যাট ইজ ইকুয়াল টু রো আর টি। মানে এই মাস আর ভলিউমটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাবো ওয়েট বাই ভলিউম, এটা আমাদের আমরা জানি ডেন্সিটি হয়ে থাকে। তো পিএম ইকুয়াল টু রো আর টি, এখানে আমরা ডেন্সিটির, ইন টার্মস অফ ডেন্সিটি কিন্তু আমরা এই আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা পেয়ে যাই। এখান থেকে আমরা যে কোনো গ্যাসের কিন্তু ডেন্সিটি আমরা ডিফাইন করতে পারি। এবার আমরা যদি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের কথা বলি, তাহলে এটার ভ্যালু কি হয়ে থাকে, এটা একটা কনস্ট্যান্ট, আর এর ভ্যালু কিন্তু ফিক্স থাকে। এটা
এটা দুটো ইউনিটে লেখা হয়। প্রথমে আমরা যদি আমাদের কাছে 3টে ইউনিট রয়েছে। প্রথমে আমরা যদি জুল পার কেলভিন পার মোলে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে এটা হয়েছে আমাদের 8.314। এটা আমরা ফর ইজ অফ ক্যালকুলেশন আমরা 25/3 নিয়ে থাকি। ওকে, আর ক্যালোরি পার মোল পার কেলভিন আমরা যদি রিপ্রেজেন্ট করি তাহলে এটা হয়ে যায় 2 ক্যালোরি পার মোল পার কেলভিন। আর এটাকেই আমরা 0.0821 অথবা ফর ক্যালকুলেশন 1/12 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স এটাতে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। এইবার আমরা যদি বিভিন্ন গ্রাফের কথা বলি বা বিভিন্ন আমরা যদি কন্ডিশনের কথা বলি তাহলে আমরা কী করব? যদি আমরা কনস্ট্যান্ট টেম্পারেচার আর কনস্ট্যান্ট মোলের কথা বলি তাহলে আমরা পাবো পিভি ইকুয়াল টু, যেহেতু আর প্রথম থেকে কনস্ট্যান্ট বাকি দুটোকে কনস্ট্যান্ট করলেই পুরো টার্মটা কনস্ট্যান্ট, তো পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, দিস ইজ আওয়ার বয়েলস ল। সো পি প্রপোর্শনাল টু 1/v, এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক গ্রাফ পাবো পি ভার্সেস ভি, দ্যাট ইজ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আর এখান থেকে যেহেতু পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, সো p1v1 ইকুয়াল টু p2v2। ওকে, এরপর আমরা দ্বিতীয় কন্ডিশনের কথা বলবো যেখানে আমরা প্রেশার আর মোলটাকে কনস্ট্যান্ট নেব। তাহলে এখানে v/t ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে যাবে। আর এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের v1/t1 ইকুয়াল টু v2/t2 হয়ে যাবে। ওকে, এখন v/t ইকুয়াল টু কনস্ট্যান্ট মিনস v প্রপোর্শনাল টু t, তাহলে আমরা এখানে v ভার্সেস t এ যে গ্রাফটা পাবো সেটা আমরা স্ট্রেট লাইন পাবো। এটা কিন্তু অরিজিন থেকে স্টার্ট হবে না, কারণ অরিজিনে আমাদের 0 কেলভিন টেম্পারেচার আমাদের প্র্যাকটিক্যালি পসিবল না। তাই এই ক্ষেত্রে গ্রাফটা কিন্তু 0 থেকে অরিজিনেট করবে না, একটু উপর থেকে অরিজিনেট হবে। এরপরে আমরা থার্ড কন্ডিশনে আমরা যদি দেখি ভলিউম অ্যান্ড নাম্বার অফ মোলসটা আমরা যদি কনস্ট্যান্ট করে ফেলি তাহলে p/t ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, মানে p1/t1 ইকুয়াল টু p2/t2। আর এটা যদি হয় তাহলে আমাদের p প্রপোর্শনাল টু t, মানে p ভার্সেস t এর গ্রাফ আমরা এগেইন একটা স্ট্রেট লাইন পাবো। এটা হচ্ছে আমাদের চার্লস ল, এটা হচ্ছে আমাদের গেলু-স্যাক্স ল। এখানে হচ্ছে প্রেশার কনস্ট্যান্ট, এখানে হচ্ছে আমাদের ভলিউম কনস্ট্যান্ট, আর বয়েলস ল এর ক্ষেত্রে আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল। এবার আমরা আরেকটা কন্ডিশন দেখে নেব যেখানে আমরা টেম্পারেচার আর প্রেশারটাকে কনস্ট্যান্ট করে ফেললাম, মোলটা কিন্তু কনস্ট্যান্ট না। তাহলে আমরা ভলিউম প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস পাবো, আর এটাকে আমরা অ্যাভোগাড্রোস ল বলে থাকি। এটাকে আমরা আরেকভাবে ডিফাইন করতে পারি, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার ইকুয়াল ভলিউম অফ গ্যাসেস কন্টেইন ইকুয়াল নাম্বার অফ মলিকিউলস অর ইকুয়াল নাম্বার অফ মোলস। ওকে, এখন আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে আমরা কি পেলাম? আইডিয়াল গ্যাস ইকুয়েশনটাকে আমরা ইন টার্মস অফ ডেন্সিটি রিপ্রেজেন্ট করেছিলাম pm ইকুয়াল টু রো RT। এখান থেকে আমরা রোটা পেয়ে যাবো, দ্যাট ইজ ডেন্সিটি pm/RT। ওকে, তো এইখান থেকে আমরা একটা যদি ডেফিনেট গ্যাসের আমরা কথা বলি তাহলে তার ক্ষেত্রে কিন্তু মোলার মাসটা কনস্ট্যান্ট, ফলে রো প্রপোর্শনাল টু পি যখন টি কনস্ট্যান্ট, অথবা রো ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টি যখন পি কনস্ট্যান্ট। ওকে, সেটা এখানে লেখা রয়েছে, রো ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পি অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু টি। এবার আমরা একটা ইম্পর্টেন্ট আর একটা ফর্মুলা দেখে নেবো, যেটা হচ্ছে আমাদের ভেপার ডেন্সিটি। ভেপার ডেন্সিটি হচ্ছে আমাদের ডেন্সিটি অফ গ্যাস বাই ডেন্সিটি অফ হাইড্রোজেন অ্যাটম অ্যাট সেম টেম্পারেচার অ্যান্ড প্রেশার এটা হয়ে থাকে। এখন ডেন্সিটি অফ গ্যাস, ওকে, ডেন্সিটি অফ গ্যাস এটা হচ্ছে আমাদের pm/RT, আর ডেন্সিটি অফ হাইড্রোজেন অ্যাটম দ্যাট ইজ pm/RT। এখন টি আর পি যদি কনস্ট্যান্ট হয় তাহলে রো দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এম, মিনস এইখানে আমাদের m1/m2 হয়ে যাবে। তো গ্যাসের মোলার মাস বাই হাইড্রোজেনের মোলার মাস দ্যাট ইজ 2। ওকে, সেজন্য এখানে যে ভেপার ডেন্সিটি আসে সেটার ফর্মুলা আমরা সরাসরি এটাই মনে রাখবো, মোলার মাস অফ গ্যাস বাই 2। ওকে, মোলার মাস অফ গ্যাস বাই 2। এবার আমরা পিভি ইকুয়াল টু এনআরটি, এই আইডিয়াল গ্যাস ইকুয়েশনে আমাদের যদি সবকটা ভেরিয়েবল থাকে আর এন যদি কনস্ট্যান্ট হয়, এন কনস্ট্যান্ট বাকি সবগুলো ভেরিয়েবল, প্রেশার অ্যান্ড টেম্পারেচার অ্যান্ড ভলিউম সবগুলো ভেরিয়েবল, এন কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা বলি কম্বাইন্ড গ্যাস ইকুয়েশন। এখান থেকে আমরা কি পাবো? p1v1/t1 দ্যাট ইজ ইকুয়াল টু p2v2/t2, এটাকে আমরা কি বলে থাকি? কম্বাইন্ড গ্যাস ইকুয়েশন। এরপর আমাদের কাছে রয়েছে ওয়াই ম্যাপ ফর মোল ক্যালকুলেশন। আমাদের অনেক সময় মাস নাম্বার দিয়ে পার্টিকেল নাম্বার জানতে চায়। ওকে, অনেক সময় মাস নাম্বার দিয়ে আমাদের ভলিউম জানতে চায়। সেটা আমরা কিভাবে করব? বাই দ্য হেল্প অফ মোল। মোল হচ্ছে আমাদের ব্রিজ। এই মোল কিন্তু এই 3টে প্যারামিটারকে কানেক্ট করে। ওকে, গিভেন মাস থেকে আমরা মোলে আসতে পারবো, নাম্বার অফ পার্টিকেলস থেকে মোলে আসতে পারবো, আর মোল থেকে আমরা যে কোনো দিকে যেতে পারবো। ওকে, তো গিভেন মাস থেকে মোল আমরা কিভাবে আসবো? মোলার মাস দিয়ে ডিভাইড করবো, মোল থেকে এখানে গেলে মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মোল থেকে আমরা যদি অ্যাভোগাড্রো নাম্বার মাল্টিপ্লাই করি তাহলে নাম্বার অফ পার্টিকেল পাবো, এখান থেকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে আমরা যদি ডিভাইড করি তাহলে আমরা নাম্বার অফ মোল পাবো। এটাকে যদি আমরা মোলার ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা গিভেন ভলিউম পাবো, আর গিভেন ভলিউমকে যদি আমরা মোলার ভলিউম দিয়ে ডিভাইড করি তাহলে আমরা নাম্বার অফ মোলস পাবো।
এবার আমরা লজ অফ কেমিক্যাল কম্বিনেশন দেখে নেব। প্রথমে আমাদের বলা হচ্ছে লজ অফ কনজারভেশন অফ মাস। এটার উপরে কিন্তু আমাদের ব্যালেন্সিং অফ রিয়াকশনটা কিন্তু আমাদের এর উপরেই ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে। ওকে, ব্যালেন্সিং অফ রিয়াকশন। এখানে কি বলা হচ্ছে যে মাস অফ রিয়াক্ট্যান্ট বিফোর দ্য রিয়াকশন অ্যান্ড মাস অফ প্রোডাক্ট আফটার দ্য রিয়াকশন দ্যাট ইজ ইকুয়াল। Before the reaction mass of reactant and after the reaction mass of product, this will be equal. এটা কে দিয়েছিল? এটা ল্যাভোসিয়ার দিয়েছিল। এখানে আমাদের নাম্বার অফ অ্যাটমস ইন এ রিয়াকশন মাস্ট বি কনজার্ভ। এখানে কনজারভেশন অফ অ্যাটমস রয়েছে। ওকে, এখানে অ্যাটমটা কনজার্ভ থাকে। এরপরে লজ অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। এখানে কি বলা হচ্ছে যে যখন কোনো এলিমেন্টগুলো মিলে কোনো একটা কম্পাউন্ড তৈরি করে, তখন একটা সেম কম্পাউন্ডের জন্য বিভিন্ন এলিমেন্টের যে মাস রেশিও সেটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট থাকে। আমরা সোর্স 1 থেকে নিই, সোর্স 2 থেকে নিই, সোর্স 3, সোর্স 4, যেই সোর্স থেকেই আমরা নিই না কেন, একটা ডেফিনেট কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু মাস রেশিও অফ এলিমেন্টস কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। এরপর আমাদের কাছে রয়েছে ল অফ মাল্টিপল প্রপোর্শন। এখানে কি বলা হয় যে কোনো একটা এলিমেন্ট যখন আর একটা এলিমেন্টের একটা ফিক্স মাসের সাথে কম্বাইন হবে, তখন সেই এলিমেন্টের যে মাস রেশিও হবে সেটা একটা হোল নাম্বার রেশিও হবে। ওকে, এখানে কি বলা হচ্ছে when two elements make more than one compounds, then the ratio of mass of one element combining with the fixed mass of other element is always a whole number ratio. যেমন আমাদের হাইড্রোজেন অক্সিজেন মিলে মোর দ্যান ওয়ান কম্পাউন্ড তৈরি করে। একটা হচ্ছে আমাদের ওয়াটার অ্যান্ড একটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড। তো ওয়াটারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 গ্রাম অফ হাইড্রোজেন, 16 গ্রাম অফ অক্সিজেন অ্যাড হচ্ছে। এখানে H2O2 ক্ষেত্রে 2 গ্রাম অফ হাইড্রোজেন আর 32 গ্রাম অফ অক্সিজেন কম্বাইন হচ্ছে। তো দুটোর ক্ষেত্রে আমাদের একটা ফিক্স মাস রয়েছে, একটা এলিমেন্টের ফিক্স মাস। ওকে, একটা এলিমেন্টের মাস ফিক্স থাকবে, যেটা আমাদের হাইড্রোজেনের মাস এখানে ফিক্স রয়েছে। তাহলে দ্বিতীয় যে এলিমেন্টটা, যেটা আমাদের অক্সিজেন, এর যে মাস সেটা হবে একটা হোল নাম্বার রেশিও। তাহলে মাস অফ অক্সিজেন ইন ওয়াটার, মাস অফ অক্সিজেন ইন H2O2, এটা যদি আমরা রেশিও নিই 16/32, দ্যাট ইজ 1/2, মিনস 1:2 রেশিও পাচ্ছি, দ্যাট ইজ আ হোল নাম্বার রেশিও। ওকে, এটা আমরা আরও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এটা আমি হাইড্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে দেখেছি। তোমরা নাইট্রোজেন আর অক্সিজেন সেটার ক্ষেত্রে দেখতে পারো, কারণ নাইট্রোজেন আর অক্সিজেনের অনেক কটা কম্পাউন্ড রয়েছে, সেখানেও তোমরা বের করে দেখতে পারো, একই রকম পাবে। এরপরে আমাদের কাছে রয়েছে গেলুসাক্স ল অফ কনস্ট্যান্ট ভলিউম। এখানে বলা হচ্ছে কোনো একটা রিয়াকশনে রিয়াক্ট্যান্ট মলিকিউলের যে ভলিউমের রেশিও সেটা কিন্তু হোল নাম্বার হয়। দ্য গ্যাসিয়াস রিয়াক্ট্যান্টস in gaseous reaction ratio of volume of reactant molecules are always in whole number ratio. ওকে, যেমন এখানে আমাদের কাছে একটা রিয়াকশন দেওয়া রয়েছে। ওকে, নাইট্রোজেন হাইড্রোজেন থেকে আমাদের অ্যামোনিয়া তৈরি হচ্ছে, হেভেস প্রসেস। এখানে আমাদের 1 লিটার, 3 লিটার, 2 লিটার। এইখানে আমরা যদি রিয়াক্ট্যান্ট মলিকিউলের ভলিউমের রেশিও আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো 1:3 রেশিও রয়েছে, দ্যাট ইজ দ্য হোল নাম্বার রেশিও। এরপরে আমরা দুটো ইম্পর্টেন্ট ব্যাপার দেখব, যেটা হচ্ছে আমাদের মলিকুলার ফর্মুলা অ্যান্ড এম্পেরিক্যাল ফর্মুলা। এখান থেকে প্রায় প্রশ্ন আসে। ওকে, মলিকুলার ফর্মুলাটা কি? আমাদের শো এক্স্যাক্ট নাম্বার অফ অ্যাটমস ইন আ কম্পাউন্ড। ওকে, এক্স্যাক্ট নাম্বার অফ অ্যাটম ইন আ কম্পাউন্ড। যেমন আমাদের মলিকুলার ফর্মুলা যেমন H2O, তো এই কম্পাউন্ডের মধ্যে আমাদের নাম্বার অফ অ্যাটমস প্রত্যেকটা এলিমেন্টের কতটা রয়েছে সেটা এক্স্যাক্টলি দেখাচ্ছে। যেমন এখানে H2O এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের দুটো মলিকিউল, এখানে হাইড্রোজেনের দুটো অ্যাটম রয়েছে, অক্সিজেনের একটা অ্যাটম রয়েছে। ওকে, তো এখানে এক্স্যাক্ট নাম্বার অফ অ্যাটম কিন্তু দেখানো হয়। এম্পিরিক্যাল ফর্মুলার ক্ষেত্রে কি হয়? সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও অফ অ্যাটমস অর মোলস ইন এ কম্পাউন্ড। এখানে সিম্পলেস্ট রেশিও বা সিম্পল রেশিও কিন্তু এখানে দেখানো হয়। ওকে, এখন এইখানে এই দুটোর মধ্যে ইন্টার কনভার্জন কীভাবে হয় তার জন্য আমাদের আরেকটা ফ্যাক্টর বুঝতে হবে, যেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। এটা আমরা যদি মলিকুলার মাস আর এম্পিরিক্যাল মাস এই দুটোকে যদি আমরা ডিভাইড করি, তাহলে আমরা একটা ফ্যাক্টর পাই, দ্যাট ইজ এন ফ্যাক্টর। এটাকে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর বলা হয়। এখন এম্পিরিক্যাল ফর্মুলাকে আমরা যদি এন দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাবো মলিকুলার ফর্মুলা। মলিকুলার ফর্মুলাকে আমরা যদি এন দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা পাবো এম্পিরিক্যাল ফর্মুলা। ওকে, এখন ইন্টার কনভার্জন তো তোমরা করতে পারবে, এর উপরও প্রশ্ন আসে, কিন্তু যদি সরাসরি বলে এম্পিরিক্যাল ফর্মুলা ডিফাইন করো, সেটা কিন্তু একটু টিপিক্যাল হয়ে যায়। সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। হাউ টু ক্যালকুলেট এম্পিরিক্যাল ফর্মুলা কীভাবে করবে। এখানে আমি একটা PYQ নিয়েছি নিটের। ওকে, অ্যান অর্গানিক কম্পাউন্ড হ্যাজ 38.71% carbon, 9.67% hydrogen and rest of oxygen by mass. Find the empirical formula of the compound. যখন এইভাবে মাস পার্সেন্ট দিয়ে নিয়ে তারপর তোমাকে যখন এম্পিরিক্যাল ফর্মুলা বের করতে বলবে, তখন সেটা কিভাবে বের করবে। ওকে, তো এইখানে আমাদের কার্বন অ্যান্ড হাইড্রোজেনের মাস পার্সেন্ট দেওয়া রয়েছে, অক্সিজেনের দেওয়া নেই, মানে বাকিটা অক্সিজেনের থাকবে। তো আমরা অক্সিজেনেরটা ক্যালকুলেট করে নেবো, সেটা হচ্ছে আমাদের 51.62%।
এখন আমরা সিম্পল রেশিওটা কিভাবে বের করব? প্রথমে আমরা একটা টেবিল বানিয়ে নেব, এলিমেন্ট মাস পার্সেন্ট, ওকে, মোল পার্সেন্ট অ্যান্ড দেন সিম্পলেস্ট রেশিও। আমাদের এলিমেন্ট হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এখানে আমরা মাস পার্সেন্ট লিখে নেবো, যা যা আমাদের দেওয়া রয়েছে। 38.71%, হাইড্রোজেনের জন্য আমাদের 9.67%, অক্সিজেনের জন্য আমাদের 51.62%। এবার আমরা মোল পার্সেন্টটা কীভাবে বের করব? পার্সেন্টেজ ওয়েট বাই মোলার মাস। তো এখানে পার্সেন্টেজ ওয়েট আমাদের দেওয়া রয়েছে 38.71, আর আমাদের মোলার মাস কার্বনের জন্য হচ্ছে আমাদের মোলার মাস মানে আমাদের মোলার অ্যাটমিক মাস, ওকে, মানে যেটা আমরা বলি গ্রাম অ্যাটমিক মাস, ওকে, 12। তো এটা হয়ে যাবে আমাদের প্রায় 3.3। এক্ষেত্রে আমরা 9.67/1, এটা 9.6। একই রকমভাবে আমরা অক্সিজেনের ক্ষেত্রে করব, গিভেন পার্সেন্টেজ ওয়েট বাই মোলার মাস মানে মোলার অ্যাটমিক মাস, গ্রাম অ্যাটমিক মাস বাই 16, এটা হয়ে যাবে আমাদের 3.3। এবার হোল নাম্বার সিম্পলেস্ট রেশিওটা আমরা কীভাবে বের করব? যেটা আমাদের স্মলেস্ট এইখানে পাবো আমরা মোল পার্সেন্টেজ স্মলেস্ট, সেটা দিয়ে আমরা বাকিগুলোকে ডিভাইড করে ফেলবো। তো 3.3/33, 9.6/33, 3.3/33, কারণ এটাই স্মলেস্ট, তো এটা দিয়ে সবগুলোকে ডিভাইড করব। তাহলে আমরা একটা সিম্পলেস্ট রেশিও পেয়ে যাবো 1:3:1। মানে আমরা এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের যে মোল রেশিও বা অ্যাটমের রেশিও সেটা হবে আমাদের 1:3:1। মানে এরা 1:3:1 রেশিওতে কম্বাইন হয়ে নিয়ে কিন্তু একটা কম্পাউন্ড তৈরি করবে। তো এখানে এদের রেশিও কী হয়ে যাবে? কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেন, দ্যাট ইজ 1:2:1। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা হয়ে যাবে আমাদের CH3O। ওকে, তো আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা কোনটা পাবো? আমাদের অপশন সি। তো আমরা এইভাবে কিন্তু এটা ক্যালকুলেট করতে পারবো। এরপর আমরা দেখে নেব মাস পার্সেন্ট আমরা কিভাবে ক্যালকুলেট করে থাকি। মাস পার্সেন্ট অফ অ্যান এলিমেন্ট, এটা কিভাবে হয়? মাস অফ দ্য এলিমেন্ট অ্যান্ড মোলার মাস অফ দ্য কম্পাউন্ড। কোনো একটা কম্পাউন্ডের মধ্যে কোনো একটা এলিমেন্টের কতটা মাস পার্সেন্ট রয়েছে, কত পার্সেন্ট মাস রয়েছে, সেটা হচ্ছে এটা, ওকে, ইনটু 100। তো এখানে মাস অফ এলিমেন্ট আমরা কিভাবে বের করব? কোনো একটা এলিমেন্টের মাস সেটা কিভাবে হবে? অ্যাটমিক মাস, যেটা হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস, ইনটু অ্যাটমিসিটি, ওকে। তো এইভাবে আমরা টোটাল মাস অফ এলিমেন্ট পেয়ে যাবো ইন এ গিভেন কম্পাউন্ড, আর মোলার মাস অফ কম্পাউন্ড ইনটু 100। তো এটা আমাদের ফাইনাল এখানে কিন্তু ফর্মুলা চলে আসবে। এখন আরেকটা ব্যাপার রয়েছে, মিনিমাম মলিকুলার মাস আমরা কিভাবে বের করে থাকি। এর ক্ষেত্রে আমরা এখানে অ্যাটমিসিটিটাকে 1 পুট করি। অ্যাটমিসিটি 1 যদি পুট করি, তাহলে আমাদের এই যে মোলার মাস অফ কম্পাউন্ড, এটা হয়ে যাবে মিনিমাম মোলার মাস, বা এটাকে বলা হয় মিনিমাম মলিকুলার মাস, ওকে। তো এখানে আমরা যদি 1 পুট করি, এটা যদি আমরা এদিকে নিয়ে আসি, তাহলে আমরা কী পাবো? মিনিমাম মলিকুলার মাস বা এম মিনিমাম, দ্যাট ইজ ইকুয়াল টু অ্যাটমিক মাস, দ্যাট ইজ গ্রাম অ্যাটমিক মাস ইন্টু অ্যাটমিসিটি 1। আর এইখানে আমাদের কি হয়ে যাবে? মাস পার্সেন্ট অফ এলিমেন্ট ইন্টু 100। এটা হচ্ছে আমাদের মিনিমাম মলিকুলার মাসের ফর্মুলা। এইবার আমরা কিছু পার্সেন্টেজ কম্পোজিশনের ফর্মুলা দেখে নেব। প্রথমে আমাদের কাছে রয়েছে পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট, অথবা এটাকে বলা হয় পার্সেন্টেজ বাই মাস। এটা কি হয়? আমাদের যে সলিউট, মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইন্টু 100, ওকে। এখানে এ হচ্ছে ফর সলিউট, বি হচ্ছে ফর সলভেন্ট, ওকে। তো WA দ্যাট ইজ মাস অফ সলিউট, WB দ্যাট ইজ মাস অফ সলভেন্ট। তো WA প্লাস WB দ্যাট ইজ মাস অফ সলিউশন, ওকে। তো মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইন্টু 100, এটা হচ্ছে পার্সেন্টেজ মাস বাই মাস। এখন এইখানে অনেক সময় এরকম আসছে যে জিজ্ঞেস করা হয় যে 20% ওয়েট বাই ওয়েট NaOH অ্যাকোয়াস সলিউশন বলতে কী বোঝায়, ওকে। তো সেখানে কি বোঝানো হবে? 20% NaOH ইজ প্রেজেন্ট ইন 100 গ্রাম অফ সলিউশন, ওকে। এখন আরেকটা দেখে নেবো, যেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউম অথবা পার্সেন্টেজ বাই ভলিউম। এটা কি হবে? ভলিউম অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন, ওকে। এটা হয়ে যাবে আমাদের ইন্টু 100, এটা হবে আমাদের পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউম। এখন আমাদের যদি বলা হয় 20% ভলিউম বাই ভলিউম NaOH অ্যাকোয়াস সলিউশন বলতে কি বোঝায়? 20 ml অফ NaOH ইজ প্রেজেন্ট ইন 100 ml অফ সলিউশন। এরপর আমরা দেখে নেব পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম অথবা পার্সেন্টেজ মাস বাই ভলিউম, ওকে। তো এইটা আমাদের সলিউটের জন্য ডিফাইন করা হয়। তো ওয়েট অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন। 20% ওয়েট বাই ভলিউম NaOH অ্যাকোয়াস সলিউশন বলতে কি বোঝায়? 20 গ্রাম অফ NaOH ইজ প্রেজেন্ট ইন 100 ml অফ সলিউশন। একই রকমভাবে আমরা দেখে নেব পার্সেন্টেজ ভলিউম বাই ওয়েট অথবা পার্সেন্টেজ ভলিউম বাই মাস। তো পার্সেন্টেজ ভলিউম বাই ওয়েট ফর A means solute A. तो volume of solute by weight of solution into 100, এটা আমরা কি পেয়ে যাব? পার্সেন্টেজ ভলিউম বাই ওয়েট
দ্যাট ইজ 20% ভলিউম বাই ওয়েট NaOH aqueous সলিউশন বলতে কি বোঝায়, সেটা হচ্ছে আমাদের 20 ml NaOH is present in 100 গ্রাম অফ সলিউশন। এবার আমাদের কাছে রয়েছে একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে স্টয়চিওমেট্রি। ওকে, এটা কি জিনিস, এটা থেকে আমরা কিন্তু যে কোনো একটা ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন থেকে কি বের করতে পারি, বিভিন্ন ক্যালকুলেশন করতে পারি। ওকে, আমাদের অ্যামাউন্ট অফ রিয়াক্ট্যান্ট দেওয়া থাকতে পারে, প্রোডাক্ট জিজ্ঞেস করা হতে পারে, কোনো একটা প্রোডাক্ট দিয়ে আমাদের অ্যামাউন্ট অফ রিয়াক্ট্যান্ট জিজ্ঞেস করা হতে পারে, যে কোনো কিছু এখানে জিজ্ঞেস করা হয়। তো ক্যালকুলেশন পার্টটা কিন্তু আমরা করে থাকি ফ্রম স্টয়চিওমেট্রি। এটা কেবলমাত্র ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশনের জন্য প্রযোজ্য। আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে নিই কোনো একটা রিয়াকশনের, একটা গিভেন ইকুয়েশন, একটা গিভেন রিয়াকশন থেকে কিন্তু আমরা বিভিন্ন রিলেশন পেতে পারি, যেমন মোল মোল রিলেশন, মাস মাস রিলেশন, ভলিউম ভলিউম রিলেশন। ওকে, এখানে যদি আমাদের একটা মলিকিউল 3টে মলিকিউলের সাথে রিয়াক্ট করে 2টো মলিকিউল তৈরি করে, তাহলে এটাকে যদি আমরা Na দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাবো Na মলিকিউল, 3Na মলিকিউল, 2Na মলিকিউল, দ্যাট ইজ 1 মোল, 3 মোল অ্যান্ড 2 মোল। এটা আমরা পেলাম মোল মোল রিলেশন। এখন মোলকে যদি আমরা মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাবো এখানে মাস। ওকে, এখানে আমরা টোটাল মাস পাচ্ছি 34, এখানে 34, তো আমরা এখানে কনজারভেশন অফ মাসটাও দেখতে পাচ্ছি। দিস ইজ মাস রিলেশন। এরপরে এটাকে যদি আমি মোলটাকে যদি আমি ইন্টু মোলার ভলিউম দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পাবো, দ্যাট ইজ আওয়ার আমরা টোটাল ভলিউম পাবো। আর এটা যদি আমরা রেশিও নিই, তাহলে আমরা 1 লিটার, 3 লিটার অ্যান্ড 2 লিটার, এটা আমরা ভলিউম রেশিও কিন্তু আমরা এখানে বা রিলেশন আমরা এখানে পেয়ে যাব। আর এটা কেবলমাত্র গ্যাসের জন্য। এখন স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশনের যে বেশ কয়েকটা কেস রয়েছে, সেগুলো আমরা দেখব ওয়ান বাই ওয়ান। এখন টাইপ 1-এ আমাদের বলা হচ্ছে যে ওয়েন ইনফরমেশন অফ অনলি রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট ইজ গিভেন, যখন প্রোডাক্ট অথবা রিয়াক্ট্যান্টের, ওকে, এখানে একটা অনলি ওয়ান রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট, যে কোনো একটা রিয়াক্ট্যান্ট অথবা প্রোডাক্টের ইনফরমেশন দেওয়া থাকবে, আর রিয়াক্ট্যান্ট অথবা প্রোডাক্টের সম্বন্ধে জানতে চাওয়া হবে, যে কোনো একটা ইনফরমেশন দেওয়া থাকবে, তখন এটা হচ্ছে টাইপ 1। এখানে আমরা কীভাবে ক্যালকুলেশনটা করে থাকবো, এখানে আমাদের যদি কোনো একটা এরকম ইকুয়েশন থাকে, A মোলস অফ A প্লাস B মোলস অফ B gives C মোলস অফ C অ্যান্ড D মোলস অফ D, তাহলে এখানে আমরা কীভাবে এই রিলেশনটা যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা খুব সহজ হয়ে যায়। মোলস অফ A বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ A, মোলস অফ B বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ B, মোলস অফ C বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ C, মোলস অফ D বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ D। ওকে, একই রকমভাবে ভলিউম অফ A বাই A, ভলিউম অফ B বাই স্মল b, ভলিউম অফ C বাই স্মল c, ভলিউম অফ D বাই স্মল d। ওকে, এইটা কিন্তু কেবলমাত্র গ্যাসের জন্য, বাকি এটা আমাদের সবার জন্য প্রযোজ্য। ওকে, তো এইটা আমরা অ্যাপ্লাই করে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা আমরা করতে পারবো। এবার এখানে আমাদের কম্বাসন রিয়াকশন রয়েছে, যে CxHy, এটা গ্যাস, এটা অক্সিজেনের সাথে রিয়াক্ট করছে, কত মোল CO2 আর কত মোল H2O এখানে তৈরি হবে। এখানে আমাদের যে হাইড্রোকার্বন রয়েছে সেটা CxHy, তাহলে এখানে কার্বন দেখতে পাচ্ছি আমাদের X অ্যাটম রয়েছে, তো এখানে আমাদের X মলিকিউল অফ CO2 তৈরি হবে। এখানে আমাদের Y অ্যাটম যদি আমাদের হাইড্রোজেনে থাকে, তাহলে Y/2 মলিকিউলস অফ H2O তৈরি হবে। আর এখানে আমাদের অক্সিজেনের কত মলিকিউল লাগবে, X/Y+4। ওকে, তো এটা আমাদের একটা এক্সাম্পল রয়েছে, এটা তোমরা দেখতে পারো। এরপর আমরা দেখব পার্সেন্টেজ পিওরিটি, যেটা হচ্ছে আমাদের টাইপ 2 স্টয়চিওমেট্রি থেকে, যে পার্সেন্টেজ পিওরিটি বেসড কোশ্চেন। এখানে পার্সেন্টেজ পিওরিটি আমরা কিভাবে করি, পার্সেন্টেজ পিওরিটি আমরা কিভাবে বের করে থাকি, ওয়েট অফ পিওর রিয়াক্ট্যান্ট বাই ওয়েট অফ ইমপিওর স্যাম্পল ইন্টু 100। ওকে, আর স্টয়চিওমেট্রির ক্ষেত্রে আমাদের এখানে প্রশ্নে কিন্তু ইমপিওর স্যাম্পেলের ওয়েট দেওয়া থাকে, কিন্তু আমরা স্টয়চিওমেট্রিতে যেটা আমরা রিয়াক্ট্যান্টের ওয়েট নেব, সেটা আমরা পিওর রিয়াক্ট্যান্টের ওয়েট নেব। ওকে, প্রশ্নে ইমপিওর স্যাম্পেল দেওয়া থাকবে আর পার্সেন্টেজ পিওরিটি দেওয়া থাকবে, সেখান থেকে আমরা পিওর রিয়াক্ট্যান্টের ওয়েটটা কিন্তু আমরা বের করে নেব। এরপর আমাদের যে ইমপিওর স্যাম্পেল, সেটার ওয়েট কিন্তু আমাদের দেওয়া থাকবে, অলওয়েজ গিভেন, কিন্তু যেটা আমাদের পিওর রিয়াক্ট্যান্ট সেটা কখনো গিভেন থাকবে না, সেটা আমাদের কিন্তু ক্যালকুলেট করতে হবে। ওকে, টাইপ 3-র মধ্যে আমাদের কি রয়েছে, যখন ইনফরমেশন অফ অল রিয়াক্ট্যান্টস আর গিভেন, প্রত্যেকটা রিয়াক্ট্যান্টে যখন আমাদের ইনফরমেশন দেওয়া থাকে, তখন কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাব কোন রিয়াক্ট্যান্টটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তো সেটার জন্য আমরা সেই রিয়াক্ট্যান্টটা নেব যেটা লিমিটিং রিয়েজেন্ট। তো এখানে আমাদের লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্টটা আসে। লিমিটিং রিয়েজেন্ট কোনটা, যে রিয়াক্ট্যান্টটা রিয়াকশানে সব প্রথমে শেষ হয়ে যায়, সেটাই হচ্ছে আমাদের লিমিটিং রিয়েজেন্ট। এক্সেস রিয়েজেন্ট কোনটা, যেটা আমাদের রিয়াকশানে পড়ে থাকে, রিয়াকশানে
রিয়াকশন কমপ্লিট হওয়ার পরও পড়ে থাকে, সেটা হচ্ছে আমাদের এক্সেস রিয়েজেন্ট। দ্য রিয়েজেন্ট উইচ ইজ রিমেইনিং ইন দ্য রিয়াকশন ইজ কল্ড এক্সেস রিয়েজেন্ট। আর লিমিটিং রিয়েজেন্টের কেসে আমরা কোশ্চেনটা কীভাবে সলভ করব, প্রত্যেকটা ক্যালকুলেশন কিন্তু আমরা লিমিটিং রিয়েজেন্টটাকে নিয়েই কিন্তু করে থাকবো। ওকে, আমরা এলআর বা লিমিটিং রিয়েজেন্ট কীভাবে ফাইন্ড করব, এটা ফাইন্ড করার একটা আমাদের উপায় রয়েছে। আমরা একটা রেশিও নেব যেটা হচ্ছে গিভেন মোল বা স্টয়কিওমেট্রিক কোফিশিয়েন্ট। এই রেশিওটা যার ক্ষেত্রে স্মলেস্ট হবে, স্মলেস্ট রেশিও, সেটা হবে আমাদের এলআর। ওকে, আমাদের কাছে এরকম একটা রিয়াকশন দেওয়া রয়েছে। ওকে, A + 2B দ্যাট গিভস 3C। এখানে আমাদের A এর মোল দেওয়া রয়েছে 4 মোল আর B এর মোল দেওয়া রয়েছে আমাদের 3 মোল। এখানে আমাদের A এর স্টয়কিওমেট্রিক কোফিশিয়েন্ট হচ্ছে 1, তো এখানে আমাদের রেশিও হবে 4/1, আর এখানে B এর ক্ষেত্রে রেশিও হবে 3/2। তো স্মলেস্ট রেশিও পাচ্ছি আমরা এখানে 3/2 মানে 1.5, আর এটা হচ্ছে 4, তো এটা হচ্ছে আমাদের স্মলেস্ট। তো স্মলেস্ট রেশিও হয়ে যাবে আমাদের এলআর, তো আমাদের B হচ্ছে এলআর। তো আমরা এখানে সমস্ত ক্যালকুলেশন কিন্তু B এর ইনফরমেশনটা নিয়েই করব। এখন এলআর এর ক্ষেত্রে আমরা কী কী ফর্মুলা ইউজ করব, যেটা আমরা প্রথমে ফার্স্ট ওয়ান কেসে দেখেছিলাম যে মোল অফ এলআর, সেখানে ছিল মোল অফ রিয়াক্ট্যান্ট। ওকে, তো এখানে আমরা মোল অফ এলআর, যেহেতু আমরা এলআর নিয়ে ক্যালকুলেশন করব, মোল অফ এলআর বা স্টয়কিওমেট্রিক কোফিশিয়েন্ট অফ এলআর। মোল অফ প্রোডাক্ট যেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে, মোল অফ প্রোডাক্ট যেটা আমাদের ফর্ম হবে, যেটা আমাদের প্রশ্নে জানতে চাইবে, বাই স্টয়কিওমেট্রিক কোফিশিয়েন্ট অফ দ্যাট প্রোডাক্ট। ওকে, এইবার আমরা এক্সেস রিয়েজেন্ট আমাদের কতটা রিয়্যাক্ট করলো সেটা আমরা কীভাবে বের করব, মোল অফ লিমিটিং রিয়েজেন্ট বাই স্টয়কিওমেট্রিক কোফিশিয়েন্ট অফ লিমিটিং রিয়েজেন্ট, আর রিয়্যাক্টেড মোল অফ ইআর বাই স্টয়কিওমেট্রিক কোফিশিয়েন্ট অফ ইআর। এখান থেকে আমরা ইআর এর রিয়্যাক্টেড মোল পেয়ে যাব। তাহলে আমাদের অনেক সময় প্রশ্নে জানতে চাওয়া হয় যে কত মোল এক্সেস রিয়েজেন্ট পড়ে থাকবে, তো সেটা আমরা কীভাবে বের করব, রিমেইনিং মোল অফ ইআর দ্যাট ইজ ইনিশিয়াল মোল বাই রিয়্যাক্টেড মোল। রিয়্যাক্টেড মোলটা আমরা এই ফর্মুলা থেকে পেয়ে যাব। এরপর আমাদের আরেকটা কেস রয়েছে যেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ ইল্ড অথবা পার্সেন্টেজ এফিসিয়েন্সি। এটা হচ্ছে অ্যাকচুয়াল ইল্ড বা এক্সপেরিমেন্টাল ইল্ড আর থিওরিটিক্যাল ইল্ড, এই দুটোর একটা রেশিও। অ্যাকচুয়াল ইল্ড বাই থিওরিটিক্যাল ইল্ড ইন্টু 100, এটাকে আমরা বলি পার্সেন্টেজ ইল্ড। ওকে, অ্যাকচুয়াল যে ইল্ডটা এটা আমাদের প্রশ্নে গিভেন থাকে, আর থিওরিটিক্যাল ইল্ড এটা আমরা ক্যালকুলেট করি ফ্রম স্টয়কিওমেট্রিক কোফিশিয়েন্ট, ফ্রম স্টয়কিওমেট্রি। এরপর আমরা কিছু কনসেন্ট্রেশন টার্মস দেখে নেব, যেটা আমাদের প্রথমে আমাদের রয়েছে ফ্র্যাকশন টার্মস, যেমন মোল ফ্র্যাকশন, ভলিউম ফ্র্যাকশন, ওকে, মাস ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন। মাস ফ্র্যাকশন আমরা একটু আগে দেখলাম, যেমন আমাদের মাস বাই মাস। ওকে, এখানে আমাদের ভলিউম বাই ভলিউম রয়েছে, এটা আমরা অলরেডি দেখে নিয়েছি একটু আগে। এবার আমরা মোল ফ্র্যাকশনটা দেখব। মোল ফ্র্যাকশনটা হচ্ছে আমাদের গিভেন মোল বাই টোটাল মোল। ওকে, তো মোলস অফ এ কী হয়ে যাবে, আমাদের মোল ফ্র্যাকশন অফ এ দ্যাট ইজ মোলস অফ এ বাই টোটাল মোল। ওকে, mole fraction of B that is moles of B by total mole. Okay, so mole of A by mole of B that is equal to, sorry, mole fraction of A by mole fraction of B that is equal to mole of A by mole of B. Okay, এখন মোল ফ্র্যাকশনের যে সামেশন সেটা কিন্তু সবসময় 1 হয়। এবার আমরা কথা বলবো মোলালিটি। মোলালিটি কি, নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 kg অফ সলভেন্ট। ওকে, ফর্মুলাটা কি, নাম্বার অফ সলিউট, মোলস অফ সলিউট বাই ওয়েট অফ সলভেন্ট। এটাকে আমরা weight of solvent by molar mass, sorry, weight of solute by molar mass of solute into 1000 by weight of solvent in gram, এভাবেও আমরা লিখতে পারি। ওকে, এর ইউনিটটা হচ্ছে মোল পার কেজি অথবা মোলাল স্মল এম। রিলেশন বিটুইন মোলালিটি অ্যান্ড মোল ফ্র্যাকশন এটাও ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ সলিউট বাই মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট ইন্টু 1000 বাই মোলার মাস অফ সলভেন্ট। এরপরে রয়েছে স্ট্রেংথ অফ সলিউশন, এটা হচ্ছে রিপ্রেজেন্ট মাস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার অফ সলিউশন, মানে মাস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন, এর ইউনিটটা হচ্ছে গ্রাম পার লিটার। এরপরে আমাদের রয়েছে মোলারিটি, যেটা আমাদের ডিনোট করা হয় ক্যাপিটাল এম দ্বারা। নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার অফ সলিউশন। ওকে, তো নাম্বার অফ মোল বাই ভলিউম অফ সলিউশন, অথবা এটা আমরা বলতে পারি ওয়েট অফ সলিউট by molar mass of solute into 1000 by volume of the solution. ওকে, এর ইউনিটটা হচ্ছে আমাদের মোল পার লিটার অথবা মোলার, ক্যাপিটাল এম দ্বারা ডিনোট করা হয়। আর এটা যেহেতু এখানে ভলিউম নিচে রয়েছে আর ভলিউম হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তাই মোলারিটি হচ্ছে আমাদের টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। এবার আমরা দেখব রিলেশন অফ মোলারিটি উইথ আদার্স। স্ট্রেংথের সাথে কি রিলেশন রয়েছে, স্ট্রেংথ ইকুয়াল টু মোলারিটি ইন্টু মোলার মাস অফ সলিউট। Molarity that is equal to 10 into percentage weight by weight of solute into density by molar mass of solute. ওকে, এবার মোলালিটি আর মোলারিটির মধ্যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মোলালিটি দ্যাট ইজ ইকুয়াল টু 1000 ইন্টু মোলারিটি বাই 1000 ডেন্সিটি
মাইনাস মোলারিটি ইন্টু মাস অফ সলিউট, সরি মোলার মাস অফ সলিউট। ওকে, এখন আয়নিক কম্পাউন্ডের জন্য যে আমাদের মোলারিটি, সেটাকে আমরা কি বলে থাকি, ফর্ম্যালিটি। সেটা অন্য কিছু না, সেটাও একটা মোলারিটি। এবার আমরা ডাইলিউশনের কেসটা দেখবো। ডাইলিউশনের ক্ষেত্রে কিন্তু আমাদের মোলস অফ সলিউট কখনো চেঞ্জ হয় না, সলভেন্টের মোলটা চেঞ্জ হয়। ওকে, তো মোল অফ সলিউট এটা আমাদের কনস্ট্যান্ট থাকে, ফলে আমাদের এখানে মোলারিটি আর ভলিউমের মধ্যে যদি আমরা রিলেশন দেখি, সেটা আমাদের রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়ে থাকে, m1v1 দ্যাট ইজ ইকুয়াল টু m2v2। ওকে, মিক্সিংয়ের কেসটা আমাদের কী থাকে, মোলারিটি অফ মিক্সচার দ্যাট ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2 বাই ভলিউম অফ মিক্সচার। এরপরে আমাদের রয়েছে পার্টস পার মিলিয়ন। ওকে, পার্টস পার বিলিয়নও হয়ে থাকে, এটা যেভাবে হয়ে থাকে সেখানে পার্টস পার বিলিয়ন, সেটা 1 বিলিয়নের ক্ষেত্রে দেখা হয়, সেখানে 10⁹ হয়ে যায়, বাকি সবগুলো সেম থাকে। পার্টস পার মিলিয়ন এটা ইউজ হয় এক্সপ্রেস কনসেন্ট্রেশন অফ ভেরি ডাইলিউট সলিউশন। এটা খুব ডাইলিউট সলিউশনের কনসেন্ট্রেশনটাকে দেখানোর জন্য এটা ইউজ করা হয়। এটা কি মাস অফ সলিউট, মাস অফ সলিউশন, সরি দিস ইজ মাস অফ সলিউট, মাস অফ সলিউট ডিজলভড ইন 10⁶ গ্রাম অফ সলিউশন। ওকে, তো ফর্মুলাটা কী হবে, ppm দ্যাট ইজ ইকুয়াল টু মাস অফ সলিউট ইন গ্রাম, মাস অফ সলিউশন ইন গ্রাম ইন্টু 10⁶। ওকে, 10⁶ মানে 1 মিলিয়ন। ppm দ্যাট ইজ weight of solute by weight of solvent, sorry weight of solution both in gram into 10⁶। এখন আমাদের যদি সলিউটের ওয়েটটা খুব কম থাকে, ভেরি স্মল, তাহলে আমাদের এই যে ওয়েট অফ সলিউশন আর ওয়েট অফ সলভেন্ট দুটো ইকুয়াল হয়ে যায়। তো নিচে আমরা ওয়েট অফ সলভেন্টটাই নিয়ে নিই ফর ইজ অফ ক্যালকুলেশন। ওকে, তো এই চ্যাপ্টারটা আমাদের এখানে শেষ হলো। আমরা 1 ঘন্টার মধ্যে কিন্তু কুইকলি রিভিশন করলাম কমপ্লিট চ্যাপ্টারটা। ওকে, এই চ্যাপ্টারের পুরো PDF তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এইটা লিঙ্ক, যারা এখনও জয়েন করনি তারা জয়েন করে নেবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং টুডেজ সেশন। দেখা হবে আবার পরবর্তী চ্যাপ্টারগুলো রিভিশন সেশনে। টিল দেন স্টে অন, টেক কেয়ার, গুড বাই।